আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের পরে আজকে আমাদের ঈদের পর প্রথম ক্লাসে সবাইকে স্বাগত। আমি মাত্র বলতেছিলাম যে আমরা আজকে কোয়ান্টাম মেকানিক্সের একটা বিশেষ বিষয় শুরু করব। সো একজন প্রশ্ন করছো কোয়ান্টাম মেকানিক্স জিনিসটা কি, সেটা একটু বলে নেই। প্রথম কথা হচ্ছে, এখানে একটা উইয়ার্ড ব্যাপার খেয়াল করছো কিনা, যে কোয়ান্টাম শব্দটাকে আমরা কোয়ান্টাম বলেই বলতেছি, আর বাংলায় বললাম কি কোয়ান্টাম বলবিদ্যা। সো আমরা মেকানিক্স অংশটাকে বাংলা করছি বলবিদ্যা, কিন্তু কোয়ান্টাম অংশটাকে এখনও রেখে দিছে। অ্যান্ড দ্যাটস এ রেসপেক্ট টু আইনস্টাইন যখন এই শব্দটাকে ব্যবহার করে, তারপর থেকে আর কেউ এটাকে বদলানোর চেষ্টা করে নাই। যত ভাষায় গেছে সবসময় এই কোয়ান্টাম নামটাতেই ব্যবহার করা হয়েছে। এটা নিয়ে অনেক লং হিস্ট্রি আছে, ওদিকে যাচ্ছি না। বাট একজন প্রশ্ন করছে যে বলবিদ্যা জিনিসটা কি। সো বলবিদ্যা জিনিসটা কি, ধরো ফিজিক্সের একটা বিশেষ শাখা, যেখানে আমরা মেইনলি হচ্ছে বল নিয়ে কাজ করি, গতি নিয়ে কাজ করি। যে একটা বস্তুর উপরে বল প্রয়োগ হলে তার গতি কত হবে, কত বেগে আঘাত করবে, কি পরিমাণে ফোর্স সে ওখানে ট্রান্সফার করবে। যেমন ধরো সাইকেলের সাথে একটা ট্রাকের সংঘর্ষ হইল। সো আমাকে একটু বলো তো কী হবে, ট্রাকটা ছুটে চলে যাবে নাকি সাইকেলটা ছুটে চলে যাবে, কোনটা? সাইকেল নিশ্চয়ই। তো এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে মেকানিক্সের অংশ। মানে হ্যাঁ, এটা হচ্ছে মেকানিক্সের আলোচ্য বিষয়। যেমন সেই দিন হয়েছে কি, আমার যেহেতু হাতে সমস্যা, আমার হাতে তো কন্ট্রোল খুবই কম। তো আমাদের বাসার গেটের যে নিচে কলাপসিবল গেটটা আছে, ওইটা আমি লাগানোর পরে তালা লাগাইতে যেয়ে আমার হাত থেকে না পড়ে গেছে। সো তালার মধ্যে চাবি ঢুকানো ছিল। এখন বলতো, ওই তালাটা বেশি দূরে ছুটে চলে যাবে নাকি চাবিটা বেশি দূরে ছুটে চলে যাবে, বলো তো? এই যে তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো, কত দূরে যে পড়বে, বাড়ি খেয়ে আবার কোথায় যে হারাবে, পরে পুরো বাড়ির লোকজন একসাথে হয়ে চাবি খুঁজতে গেছে ঈদের সময়। আর কারোর কাছে চাবি টাবি নাই, দারোয়ানও ছুটি। তো এখন এই আইডিয়াগুলো যে এত গুরুত্বপূর্ণ, তোমার যেমন একটা মজার কথা বলি, তোমরা বাংলা সিনেমায় দেখছো তো বটেই। ধরো আমাদের যে অ্যানিমেশনগুলা, যে একটা নায়ক একটা ভিলেনকে ঘুষি মারছে, সে উড়ে চলে গেছে। তো উড়ে যে কত দূর যাবে সেইটা যে দেখলে আমাদের হাসি আসে, আমরা হেসে দেই না? কিন্তু ওই একই রকমের অ্যাকশন বা ওর চেয়ে মারাত্মক দুর্দান্ত সব অ্যাকশন তুমি যখন হলিউডি সিনেমাতে দেখো, তোমার হাসি আসে না, তোমার কাছে রিয়েলিস্টিক মনে হয়, ইউ ফিল ডিপ ইনসাইড। কেন? কারণটা হচ্ছে ওরা ওই মেকানিক্সের লিটারেলি, আই মিন ইট, আমি এগুলো নিয়ে কাজ করছি, আমি জানি ওরা লিটারেলি যে সফটওয়্যারগুলো ইউজ করে, সেগুলোতে যখন কমান্ড দেয় যে আমি এইখানে বাড়ি দিব, এইখানে যায় পড়বে। ইভেন অ্যাকশন সিনেমার শুটিংয়ের সময় যে সেট ইঞ্জিনিয়াররা কাজ করে, যে ওকে ঘুষিটা দেওয়ার পরের মুহূর্তে কত দূরে যে স্ট্রিংটা, মানে ওইখানে তো নায়ক ভিলেনের পিঠের সাথে স্ট্রিং লাগানো থাকে, ওদের দড়ি দিয়ে টান দিয়ে নিয়ে যায়, তা নাহলে তো অত দূরে যায় না। তোরা কি বুঝতে পারছিস আমার কথাটা? সো ওই কত দূরে যে স্ট্রিং পুল হবে, কত অ্যাঙ্গেলে নিয়ে যে ফালাবে, লিটারালি এভরিথিং ইজ গভর্ন বাই ফিজিক্স অ্যান্ড মেকানিক্স। সো দ্যাটস হোয়াট ই কল মেকানিক্স। সো বুঝতে পারতেছো কোয়ান্টাম মেকানিক্স কী নিয়ে কাজ করে? কোয়ান্টাম মেকানিক্স মেইনলি কাজ করবে হচ্ছে একেবারে টাইনি টু দি পাওয়ার টাইনিয়েস্ট জিনিস নিয়ে, অর্থাৎ উইল বি ডাইভিং ডিপ ইনসাইড অ্যাটমস। পরমাণুর ভিতরে ডুব দিব আমরা। যে পদার্থ যে অণু দিয়ে গঠিত, অণুর ভিতরেও পরমাণু থাকে, পরমাণুর ভিতরে কি থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তার ভিতরেও যদি তুমি ভাঙো, কোয়ার্ক, স্ট্রিং, এগুলোর নাম শুনবা তোমরা বড় হয়ে। এদের জি না, এগুলো তোমাদের কেন শিখাবো, তোমরা ছোট মানুষ, আস্তে আস্তে ধীরে ধীরে, ঠিক আছে? ছোটবেলা আগে কি দিয়ে খাওয়া শুরু করছিলাম? মায়ের দুধ। তারপরে আস্তে আস্তে বার্লি বা কি সুজি, এগুলা ধীরে ধীরে হজম করতে হবে, ঠিক আছে? একবারে বড় ক্লাসের জিনিস খাইলে যেটা হবে, তোমার বদ হজম হবে আর কি। নাম বললাম জাস্ট এমনি কথায় কথায়। সো এই টাইপের ছোট ছোট জিনিসের যে ইন্টারাকশন, এই ইন্টারাকশনের উপর ডিপেন্ড করে আমাদের পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড চলতেছে। সো দোজ আর দ্য টপিক্স অ্যাবাউট কোয়ান্টাম মেকানিক্স, উইচ ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট টপিক্স টু বি স্টাডিড। সেটার কথাই বলতেছিলাম, যে আজকে ওই টপিকের একটু আঁচ পাবা, যে জন্য তুমি দেখবা অনেক কিছু বুঝতে পারতেছো না, বাট দ্যাটস টোটালি ফাইন, ডোন্ট ওয়ারি, বিকজ এগুলো সব আজকেই গিলে খাইতে হবে বা 9-10-এ গিলে খাইতে হবে তা না। আমাদের সময় এই জিনিসগুলো আলোচনা ছিল না আমাদের সময়কার সিলেবাসে। এখন যে ঢুকাইছে, এটা একটা ভালো কাজ করছে, যে তোমার আগে থেকে অন্তত শোনা তো থাকবে। ইন্টারে উঠে আমরা যখন পড়তাম, আমরা অনেকে ভয় পাইতাম। মোস্ট অফ মাই ফ্রেন্ডস ডিডন্ট ইউজ টু আন্ডারস্ট্যান্ড। আমি নিজেও বুঝতাম না, আমি জাস্ট পরীক্ষায় পার করার মতো করে আসছি। পরে ভার্সিটিতে যখন ইঞ্জিনিয়ারিং পড়তে গেছি, তখন আর একটু ক্লিয়ার আইডিয়া হয়েছে, এখন আরও ক্লিয়ার আইডিয়া হচ্ছে, যত দিন যাচ্ছে আস্তে আস্তে শিখতেছি। সো দ্যাটস এ কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, ঠিক আছে? সো তোমরা যখন এখন একটু আগে শুনে রাখতেছো এখনকার 9-10-এ, তখন একটু ভালো হচ্ছে যে ইন্টারে উঠে একটু ইউ আর গেটিং এ বেটার গ্রিপ, যে ওকে ফাইন, ঠিক আছে, এই নামটা তো শুনছিলাম, এই আর কি। সো এই হচ্ছে কথা। চলো পড়াশোনা করি। আজকে আমাদের দেখতে হবে বোরের পরমাণু মডেল,
আর তারপর একটু কোয়ান্টাম সংখ্যার সূচনা করব, আলোচনা শুরু করব। কোয়ান্টাম সংখ্যা ইংরেজিতে এটাকে বলে কোয়ান্টাম নাম্বার। সো চলেন বিসমিল্লাহ। ঘটনা হচ্ছে যে রাদারফোর্ডের মডেল আসার পরপরই বোর বুঝতে পারছিল যে এই মডেলে ত্রুটি আছে। সো সেই ত্রুটিটা কিভাবে টের পাইছিল সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বটা কি বলছিল আমি আবার একটু মনে করে দিচ্ছি। কতদিন আলোচনা হয়েছিল যে কোনো চার্জ যদি ঘোরে তাহলে তার এনার্জি কমে যায়, এনার্জি রেডিয়েট করে। সো এনার্জি রেডিয়েট করতে থাকলে একসময় সে কী হবে, ঘোরার এত শক্তি আর থাকবে না, তখন সে ধীরে ধীরে কেন্দ্রে পড়ে যাবে। তার মানে ডেফিনেটলি বোরের মডেলটায় ঝামেলা আছে, এই মডেলটাকে একটু মানুষ করতে হবে। সো সে মানুষটা করব কেমনে? আসলে তার বুদ্ধিটা হচ্ছে পরমাণুর ইলেকট্রন যে জায়গা দিয়ে ঘোরে ওই জায়গায় তো ঘোরে, আমরা তো জানি এটা। ও তো আর পড়ে যায় না, পড়ে গেলে তো আর এই সিস্টেম থাকতো না। তার মানে এই ঘোরার জায়গাগুলো তারা সব জায়গায় তাকে পারমিশন দেওয়া হয় নাই। ও যে ইচ্ছা মতো ঘুরে নিচে চলে আসতেছে এটার পারমিশনটাই তাকে দেওয়া হয় নাই। হোয়াট ইফ ব্যাপারটা এরকম যদি হয়, ধরে নেই আমরা। তো কেন পারমিশন দেওয়া হয় নাই তার কারণটা দেখো তো। এইটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস থেকে এক একটা ডিস্টেন্সে অবস্থান করার জন্য তার কি এক একটা শক্তি লাগবে না? যে এই ধরো তোমরা বাস্তবে ক্লাসরুমে বসে আমার সামনে ক্লাস করতেছো। সো ফার্স্ট বেঞ্চে বসার জন্য তোমার যে যোগ্যতা লাগে, যে ব্যাপার স্যাপার লাগে, সেটা তো তোমার লাস্ট বেঞ্চের ছেলের জন্য লাগে না। সো তুমি তোমার ওই অবস্থানটা না অর্জন করছো কোনো একটা শক্তির কারণে। তো উনি এই শক্তির ব্যাপারটা নিয়ে ভাবলেন, শক্তি নিয়ে কথা বলছিলেন খুব সুন্দর করে তখন ম্যাক্স প্ল্যাঙ্ক যেটা বলছিলেন যে দুনিয়ার শক্তিগুলো হচ্ছে প্যাকেটের মানে ব্যাপারটা কি, তুমি একটা দোকানে যেয়ে বলতে পারো এক দোকানদার চাচাকে যে আপনি আমাকে 2 প্যাকেট বিস্কুট দেন, তুমি চাইলে বলতে পারো 3 প্যাকেট বিস্কুট দেন, তুমি তো বলতে পারো না যে 2.5 প্যাকেট বিস্কুট দেন, উনি তোমারে মারবে। তার মানে আবার কিছু জিনিস কিন্তু আমরা বলতে পারি এরকম ভগ্নাংশ বলতে পারি, তাই না? সো এনার্জির ক্ষেত্রে ম্যাক্স প্ল্যাঙ্কের যে গগনবিদারী আইডিয়া, গগনবিদারী শব্দটা তোমরা মনে হয় বোঝো না, মানে আকাশ ফাড়ানি আইডিয়া। হ্যাঁ, গগন মানে তো আকাশ। সো গগনবিদারী আইডিয়া যেটা ছিল আমি বলি সেটা হচ্ছে যে এনার্জি কোয়ান্টাইজড মানে টুকরা। এইসব কঠিন শব্দ তোমাদের লাগবে না, জাস্ট এইটা শুধু মনের মধ্যে গেঁথে নাও যে এনার্জি টুকরা। তোমাদের লেভেলে এইভাবে ভাবো, টুকরা মানে কি, এনার্জির একটা প্যাকেট আছে, শক্তির একটা প্যাকেট আছে। ওই প্যাকেটটাকে না তুমি আর ক্ষুদ্র করতে পারবা না। ওই প্যাকেটের হয় তোমার 1 প্যাকেট এনার্জি নিতে হবে, নাহলে 2 প্যাকেট, নাহলে 3 প্যাকেট, মানে অলওয়েজ দেয়ার উইল বি কি বলেন তো, হোল নাম্বার মাল্টিপল, বাংলায় কি বলে, পূর্ণ সংখ্যার গুণিতক নেওয়া লাগবে। দ্যাট ওয়াজ ম্যাক্স প্ল্যাঙ্কস আইডিয়া, যেটাকে আমরা বলি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তোমরা কি বুঝছো আমার কথা কিছু? আবারও বলছি, বুঝি নাই, আবারও বলো প্রশ্নটা। হ্যাঁ, এইটা তোমরা শোনো না, এখন কি করা যাবে? ম্যাক্স প্ল্যাঙ্ক বলার আগে আর কেউ শোনেও নাই, হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু সে লাইক দিস। তার আগে বলছিল কর্পাসকুলার থিওরি বলে একটা ব্যাপার আছে, ওইটা পড়লে একটু বুঝবা। আমাদের সময় ছিল আর কি, নামটা ছিল, আমরা জানতাম না, বাট শুনছিলাম, পরে বুঝছি আর কি। মানে এই প্যাকেটের যে কনসেপ্টটা, এটা নিয়ে বহু বছর মানুষ মারামারি করছে, বহু শত বছর। কেউ বলছে আলো শক্তির যে একেবারে বলতে পারো পিওরেস্ট ফর্ম, হ্যাঁ, লাইট। সো লাইটের কথা অনেকে ভাবতো কেউ তরঙ্গ, এটা তরঙ্গ মানে কি, একটা কন্টিনিউয়াস জিনিস। কেউ ভাবতো এটা একটা কণা হওয়ার মানে কি, টুকরা জিনিস, মানে গ্রেইন বাই গ্রেইন। সো এটা নিয়ে বহু বছর বহু বিজ্ঞানী বহু গবেষণার ফলাফল দেখাইছে, কেউ প্রমাণ করছে কণা, কেউ প্রমাণ করছে তরঙ্গ। পরে আইসা মানুষ বুঝলো যে, বিশেষ করে আইনস্টাইন গাণিতিকভাবে প্রমাণ করলো যে লাইটের আসলে ডুয়ালিটি আছে। ডুয়ালিটি বুঝো, দ্বৈত চরিত্র, কখনো কণা কখনো তরঙ্গ। ইট অল ডিপেন্ডস আপন কোন মিডিয়াম। হ্যাঁ, এটাকে বলে কণা তরঙ্গ দ্বৈত চরিত্র। এগুলো সবই বড় ক্লাসের কথা, তোমাদের লাগবে না। জাস্ট আজকে ঈদের পরে প্রথম ক্লাসটা একটু গল্প করতেছি আর কি, মানে আমি পরীক্ষা আসার মতো জিনিসপত্র একটু পরে বলতেছি। সো ব্যাপারটা হচ্ছে যে এইটা যখন আইনস্টাইন দেখাইতে পারলো, তার সাথে তার কিছুদিন আগেই হচ্ছে এই যে কনসেপ্টটা আসলো যে শক্তির একটা একক আছে, সেই এককের ভগ্নাংশ কখনো সম্ভব না। তুমি চাইলে নিতে পারো 3 প্যাকেট শক্তি, অথবা 5 প্যাকেট শক্তি, অথবা 4 প্যাকেট শক্তি, কিন্তু 4.5 প্যাকেট শক্তি কখনো হবে না। সো দ্যাট ওয়াজ ম্যাক্স প্ল্যাঙ্কস আইডিয়া, এবং এটা খুবই ওয়াইডলি অ্যাকসেপ্টেড হইলো, এবং এটা আসলেই সত্য, কথাটা আসলেই সত্য। সো ওই কনসেপ্টের উপরে ভিত্তি করে এরপরে বিজ্ঞানী বোর একটা নতুন থিওরি দিলেন, যেটাকে আমরা বলতেছি বোরের মডেল। সো চলো বোরের মডেলটা একটু দেখি কি বলছে। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব থেকে বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের
মডেলের একার হবে এখানে একটা। আচ্ছা তাহলে ভাইয়া ধরুন সূর্যে শক্তি আছে, তাহলে ওটা কি প্যাকেট কৃত আকারে আছে? না, হ্যাঁ সব শক্তিই প্যাকেট, সব শক্তিই প্যাকেট। তোমার কাছে যখন আসে তখন তুমি প্যাকেটটা কাউন্ট করতে পারবা। ওর কাছে যে এনার্জিটা আছে সেটা হচ্ছে কেমিক্যাল ফর্মে আছে, কেমিক্যাল ফর্ম থেকে যখন লাইট ফর্মে হিট ফর্মে আসে তখন এটার আমরা প্যাকেটটা কাউন্ট করতে পারি, বুঝেছো? ওকে, সো কি বলছে, রাদারফোর্ডের মডেলের ত্রুটি বুঝতে পারেন এবং এই যে দেখো স্পষ্ট করে লিখে দিছে ম্যাক্স প্ল্যাঙ্কের তড়িৎ চৌম্বকীয় বিকিরণের সূত্র হতে, মানে ওই যে তড়িৎ চৌম্বকীয় বিকিরণের সূত্র মানে কোয়ান্টাম তত্ত্ব আর কি, এটা বেসিক্যালি এর সমাধান খুঁজে পান। তাহলে প্রবলেমটা সর্ট আউট করছিলেন ম্যাক্সওয়েলের থিওরি থেকে, আর সলিউশনটা কী হবে সেটা পাইছিলেন ম্যাক্স প্ল্যাঙ্কের কনসেপ্ট থেকে। দুইটা আলাদা জিনিস কিন্তু। 1913 সালে, আর ওই যে ম্যাক্সওয়েলের যে ব্যাপারটা ওটা 1800 সামথিংয়ে দেওয়া, মানে প্রায় 100 বছর আগের কনসেপ্ট আর কি। ওই কনসেপ্ট থেকেই বোর বুঝতে পারছিলেন যে ওইটা তো 100 বছরের আগের থিওরি, ওটা তো এতবার প্রমাণিত, তাহলে ওইটা যেহেতু ঠিক তাহলে রাদারফোর্ডের কথাবার্তা ভুল। আচ্ছা, সো উন্নততর মডেল দিয়েছিলেন যেটা মূলত পস্টুলেট বেসড। এখন পস্টুলেট বা অ্যাজাম্পশন জিনিসটা কি, আমি তোমাকে কিছু কথা বলবো, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই কথাটা তোমার মেনে নিতে হবে। যদি তুমি মেনে নাও তাহলে বাস্তব জীবনে অনেক কিছুর তুমি বাস্তবসম্মত প্রমাণ পাবা, কিন্তু এখনই তোমাকে আমি প্রমাণ করে দেখাইতে পারবো না। দ্যাটস হোয়াট ইজ কল্ড পস্টুলেট। সো এখানে অনেক কথাবার্তা পাবা যেটা তোমার কাছে সাংঘর্ষিক বলে মনে হবে, বাট দিজ আর দ্য থিংস দ্যাট উই টেক ফর গ্র্যান্টেড, বিকজ আমরা এইগুলা মেনে নিলে বাকি হিসাব নিকাশ মেলে, বাস্তবের হিসাব নিকাশ মেলে। যেমন ধরো আমার গেঞ্জিতে তুমি অনেকগুলো লেখা দেখতে পাচ্ছ, এই লেখার বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার আছে। উই ক্যান এক্সপ্লেন দিস কালার্স, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট সাকসেস অফ বোরস মডেল। হ্যাঁ, যে কেন আমরা বোরের মডেলটা মেনে নিই। ওকে, সো কি বলছে প্রথম কথা, সে মেইনলি 3টা পয়েন্টে কথা বলছে। এই প্রথম পয়েন্টের একটা নাম ছিল আমাদের সময়কার বইতে, এটাকে বলে স্থির কক্ষপথ বা শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য। অর্থাৎ কক্ষপথের যে আইডিয়াটা দিছিল রাদারফোর্ড, যে কক্ষপথে ইলেকট্রন ঘোরে। এখন উনি কক্ষপথ শব্দটা কেন ব্যবহার করছিলেন, তোমাদের একটু ছোটবেলার কথা মনে করতে হবে। কক্ষপথ শব্দটা প্রথম কোথায় শুনছিল বলো তো? সৌরজগতের ক্ষেত্রে না? যে সৌরজগতে ইলেকট্রন, গ্রহ গ্রহ যে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় ওই রাস্তাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে কক্ষপথ। সো এই নামের যে কক্ষপথের ইংরেজি কি আমাকে একটু বলেন তো, কক্ষপথকে ইংরেজিতে কি বলে? এটাকে বলা হচ্ছে অরবিট, রাইট। সো এই আইডিয়াটা নিয়ে আসছিল হচ্ছে রাদারফোর্ড সৌরজগতের কনসেপ্ট থেকে। উনি এসে বললেন এটাকে নর্মাল কক্ষপথ বলে ডাকা যাবে না, তাহলে এটাকে কি কক্ষপথ বলে ডাকতে হবে? উনি বললেন এটাকে তুমি এখন থেকে বলবা স্থির কক্ষপথ। দুইটা জিনিস আলাদা। কেন আলাদা একটু শোনো। তুমি সারা জীবন দেখছো আম্মু তোমাকে স্কুল থেকে আসার পরে খাইতে দেয়, বা তুমি নিজে নিয়ে খাও। আমি যেমন নিজে নিয়ে খাইতাম, আম্মু ব্যস্ত থাকতো, আমার নিজে নিয়ে খাইতে হইতো। তো তাকের উপরে খাবার থাকতো, এখান থেকে নিয়ে তুমি খাও। পরে তুমি জানলা বা বুঝলা তাকের উপরে খাবার থাকলে আমার বিলাই বাবাজি যে আছে সে বিলাইটা খায় ফেলে। তার মানে তাকের উপরে আসলে আম্মু খাবার রাখতো না। ওইটাকে তাক বলাটা ঠিক হচ্ছে না, কারণ তাকের উপরে খাবার রাখলে ওই খাবার বিড়াল খেয়ে ফেলতো। তাহলে কোথায় রাখতো? ওইটা হচ্ছে তাকের একটা উন্নত সংস্করণ, যাকে তাক বলে ডাকাটা ঠিক না। ওটাকে বলা উচিত মিট সেফ, যেটা তাকেরই মতো, তাকের কাজই করতেছে, বাট ওটাকে নতুন নামে ডাকা লাগবে। বিকজ নর্মাল যে তাক বলে যে জিনিস, বুঝছো আমার কথাটা, তাক বলে যে নর্মাল জিনিসটা আমরা চিনি বা জানি, সেখানে খাবার রাখলে তো এটা ভাই বিড়াল খায় ফেলাইতো। তাইলে ওই তাকটার সাথে স্পেশাল কিছু ব্যাপার ছিল। সেই ব্যাপারটা হচ্ছে হয়তো বা ঢাকনা লাগানো থাকতো, যে নেটের ঢাকনা, মিট সেফ বাসায় যেটা থাকে। সো দ্যাটস দ্য মানে ডিফারেন্সিয়েটিং পার্ট অ্যাবাউট রাদারফোর্ড অ্যান্ড বোরস মডেল। উনি নতুন নাম দিলেন যে ওই আগের আইডিয়াতে থাকাই যাবে না, ওই আগের আইডিয়াতে থাকাটাই ভুল। তোরা কি বুঝছিস বাবা আমার কথা? কারণ কারণ রাদারফোর্ডের যে নর্মাল কক্ষপথ বলে যাকে ডাকছিল, সে তো ঘুরতে ঘুরতে পড়ি যায়, অস্থির, স্থির না এক জায়গায়। কিন্তু বোরের আইডিয়া হচ্ছে জিনিসটা ফিক্সড। এই যে এইখানে থাকলে এইখানেই, এখানে থাকলে এইখানেই, এখানে থাকলে এইখানেই, ব্যাপারটা তো স্থির, এটা তো অস্থির। কিছু বোঝো না এখনো? কি সে কোথাও কাজ করে না, মানে অ্যাকচুয়ালি ইট ডাজন্ট এক্সিস্ট ইন দ্য অ্যাটম। পরমাণুতে এরকম কিছু থাকে না। দ্যাটস ওয়াই সে বলতেছে তো এটাকে নর্মাল কক্ষপথ বললে মানুষের ভুল ধারণাটা বুঝতেছে। উই শুড নেম ইট ইন এ নিউ ওয়ে, নতুনভাবে নাম বলা উচিত। বুঝিস না রে বাবা? ওকে, চলো এবার তাহলে এই তোমরা খাতায় লিখে নিও যে প্রথম যে উনি পস্টুলেটটা দিছিলেন, এই পস্টুলেটের নাম ছিল হচ্ছে স্থির কক্ষপথ বা
শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য। সো ওইগুলোকে উনি নাম দিয়েছিলেন, হয় তুমি বলবা ফিক্সড অরবিট, নর্মাল অরবিট বলা যাবে না, অথবা তুমি একটা নতুন নাম দাও এনার্জি লেভেল, শক্তি স্তর। ঠিক আছে? সো কি বলছে, ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো, এই দেখো অনুমোদিত, মানে উনি সব জায়গায় পারমিশন দেন না ইলেকট্রনকে ঘোরার। উনি বলতে আল্লাহর কথা বুঝাইছে, ভগবানের কথা, গডের কথা, মানে যে বুঝতো যে বেটা পরমাণু বানাইছে সে হচ্ছে ইলেকট্রনকে ইচ্ছা মতো ঘোরার অনুমতি দেয় নাই। ফিক্স কতগুলো জায়গা দিছে যে তুই এখান থেকে ঘুরবি নাহলে ওখান থেকে ঘুরবি। তাহলে সেইটা ছবি আঁকলে কীরকম হবে, অনুমোদিত, এই জায়গার অনুমোদন আছে, এই জায়গার অনুমোদন আছে, ধরে নাও এই জায়গার অনুমোদন আছে। তাহলে অনুমোদিত জায়গাগুলোকে, এই দাঁড়াও আমি একটু মানুষ করি, এই হয় না কেন, এই যে এই যে এই যে, তার মানে তোমার এই জায়গা দিয়ে ঘোরার অনুমতি আছে, এই জায়গা দিয়ে ঘোরার অনুমতি আছে, এই জায়গা দিয়ে ঘোরার অনুমতি আছে, মাঝখানে কোনো জায়গার অনুমতি নেই। যেহেতু অনুমতি নাই, তার মানে উনি বন্ধ করে দিলেন কোন রাস্তাটা, বুঝছো? এখানে ঘুরতে ঘুরতে যে তুমি এই জায়গায় আসবা, এইখানে ঘুরতে ঘুরতে যে তুমি এই জায়গায় চলে যাবা, এই রাস্তা বন্ধ করে দিছে, এইগুলোর অনুমতি নেই। আচ্ছা, অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। সো বৃত্তাকার ধরে নিছিলেন, এটাও একটা ভুল, এটা পরে জানা গেছে জিনিসটা আসলে বৃত্ত বুঝতো, 2 ডিমেনশনাল একটা জিনিস। সো জিনিসটা আসলে 2 ডিমেনশনাল না, ব্যাপারটা আসলে 3 ডিমেনশনাল আর কি। সো এগুলো ভুল ছিল, কিছু ভুল তো থাকবে স্বাভাবিক। যাই হোক, এটা ওনার মডেল। একটি নির্দিষ্ট কক্ষপথে অবস্থানকালে কোনো ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। অর্থাৎ তুমি যে বেঞ্চে বসে ক্লাস শুরু করছো, সেই বেঞ্চে বসা থাকা অবস্থায় তুমি ক্লাসে বেঞ্চ পরিবর্তন করতে পারবা না, সামনের বেঞ্চও আসতে পারবা না, পিছনের বেঞ্চও যাইতে পারবা না। এখন জিজ্ঞেস করো না কেন পারবে না, জানি না, এটা স্বীকার্য, তোমার মাইনে নিতে হবে, তাহলে তুমি বাস্তব কথাবার্তার প্রমাণ পাবা আর কি। ইলেকট্রন শক্তি শোষণ করতে পারে, এটা আসলে বাবুরে, সবাই তো তোর উপরে আমি যদি টাকা ছুঁড়ে মারি, তুই টাকা শোষণ করবি না, টাকা নিবি না, এইটাই তো। তো ইলেকট্রনের উপর শক্তি পড়তেছে, ইলেকট্রন শক্তি নিবে না বলতে, আমি দিতেছি পরিবেশ থেকে দিতেছি। এই যে লাইট জ্বালাইলাম একটু আগে, তো এত লাইট ছিল না, তো স্টুডিওতে অনেক লাইট, আমি এসে লাইটটা যখন জ্বালাইছি আমার শরীরের প্রতিটা জায়গাতে আলো এসে পড়তেছে, তো আমার শরীরের ইলেকট্রনগুলো আলো নিচ্ছে না, আলো মানেই তো শক্তি, বুঝেছো? নিবেও না, ছাড়বেও না, ও যে জায়গা দিয়ে ঘোরার কথা ওই জায়গা দিয়ে ঘুরবে, এটা বলছে আর কি। আর নেওয়া ছাড়ার সিচুয়েশন হইলে তখন পরে। তুমি কি সারা জীবন একই বেঞ্চে বসবা না? ক্লাসের মাঝখানেও তো তোমাকে আমি উঠাই নিয়ে সামনে আনবো, পিছনে নিব, সেটা এক্সটার্নাল ফোর্স দিয়ে হইতে হবে, ইলেকট্রন নিজের ঘোরার সময় হবে না। বুঝছিস এবার ব্যাপারটা? ওকে, সো এবার বলছে কি, এসব কক্ষপথ থেকে, এসব মানে কোন সব বুঝছো তো, ওই যে ফিক্সড অরবিট যেটা, এসব কক্ষপথ থেকে শক্তি স্তর, মানে যেটাকে এনার্জি, এসব কক্ষপথকে শক্তি স্তর বা এনার্জি লেভেল বলা হয়। এই যে নতুন করে নাম দিচ্ছেন উনি, যে এই যে স্পেশাল টাইপের কক্ষপথের কথা বলতেছি, এই কক্ষপথগুলোকে আমরা এখন থেকে শক্তি স্তর বলে ডাকবো, নতুন একটা নাম দিলেন আর কি। এরূপ স্থির কক্ষপথ বা শক্তি স্তরগুলোকে আমরা এন এর মান দিয়ে প্রকাশ করব। সেই এন এর মানটা কেমন হবে, অথবা কে এলিমেন্ট দিয়ে প্রকাশ করতে পারি। n = 1 হলে বলবো কে শেল, যেটাকে আমরা বলবো হচ্ছে কি বলেন তো, প্রথম শক্তি স্তর, ফার্স্ট এনার্জি লেভেল। n = 2 হলে বলবো দ্বিতীয় শক্তি স্তর বা কে শেল, এল শেল, দ্বিতীয় শক্তি স্তর, এরকম আর কি। সো তাহলে তোমার বুঝছি প্রশ্নটা বুঝছি, কে এলিমেন্ট কেন দেয় আর কি। ওটা একজন বিজ্ঞানীর নাম ছিল, কে দিয়ে কি জানি নাম, আমি ভুলে গেছি, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী নিয়ে কাজ করতে যায়, ওই বেটা প্রথম এই কিছু কনসেপ্ট আবিষ্কার করছিল, তার নাম থেকে কে আসে আর কি। হ্যাঁ, আচ্ছা আসো এবার তো প্রথম শক্তি স্তর যেটা, এটাকে তুমি চাইলে বলতে পারো কে শেল অথবা এল অথবা এম, এরকম আর কি, অথবা তুমি বলতে পারো n = 1 2 3 সামথিং লাইক দ্যাট আর কি, অনেকভাবে প্রকাশ করা যায়। এই যে এন দিয়ে প্রকাশ করতেছি না শক্তি স্তরগুলোকে, এইটাকেই বলে হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আমার কথা কি বুঝেছো বন্ধুরা? এইটারই কথাবার্তা আমরা বলবো আজকে, যে কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি। Quantum is an idea. Quantum means anything tiny that we talk about deep inside. Quantum মানে কি এখানে উভশক্তি স্তর আর অরবিটাল নিয়ে আলোচনা করা হয়? এই ভিতরকার যে কোনো কথাবার্তার মধ্যে আমরা কোয়ান্টাম লাগাই দিব। ঠিক আছে, শুধু উপশক্তি স্তর, অরবিটাল না, ইলেকট্রন, স্ট্রিংস, এনিথিং রিলেটেড টু দ্যাট, আমরা কোয়ান্টাম শব্দটা প্রায় ব্যবহার করবো আর কি। ওকে, চলেন তারপরের স্বীকার্যে যাই। দ্বিতীয় স্বীকার্য, এটাকে বলা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য, চাইলে খাতায় লিখে নিতে পারো। সো ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য মানে কি, আগে বলো, ফিজিক্সে তোমরা ভরবেগ শিখছো এখনো? ফিজিক্সে যে কোনো বস্তুর ভর আর বেগের গুণফলকে আমরা বলি ভরবেগ। এখন কথা হচ্ছে
কৌণিক ভরবেগ ব্যাপারটা কি? তাহলে এবার কৌণিক গতি শিখতে হবে আমাদের। সেটা হচ্ছে তুমি যখন একটা রাস্তায় সোজা যাও, একদম সোজা পথে হেঁটে যাও সাইকেল চালায়া, যাইতেই পারো, যাইতে যাইতে মাঝে মধ্যে তোমার একটু বাঁক নেওয়া লাগে যে ভাই একটু তো রাস্তায় বাঁক আছে, আমাকে বাঁক না নিলে কেমন হয়। আচ্ছা, যখন তুমি বাঁক নাও তখন তুমি কি করো? সাইকেলের গতি কি বাড়াও নাকি কমাও? কমায়, কারণ কেন্দ্রমুখী বল আমাদেরকে ভাগাই দিবে। আচ্ছা, সো ঘটনা হচ্ছে যে তখন তোমার গতি কমাইতে হবে। যারা কমায় না তাদেরকে আমরা বলি হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা চালক, তারা এই ফিজিক্সটা বোঝে না বলে তারা গতি আরও বাড়ায় দেয়। যার ফলাফলে কি হয়? দুর্ঘটনা ঘটে। সো এবার একটু রিয়েল লাইফ চিন্তা করো। ধরো এই রাস্তা দিয়ে কে জানি তোদের মধ্যে একটু আগে সাইকেল চালায় যাচ্ছিল আর ক্লাস করতেছিল, নাম কি? জুবায়ের। জুবায়ের যখন সোজা যাচ্ছিল সাইকেল চালায়, ধরো এর সামনে এসে অর্ক দাঁড়াইলো, ডিশিয়াও, বাংলা সিনেমা হচ্ছে, হ্যাঁ? তাহলে জুবায়ের যে ওর গায়েটা ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার মানে হচ্ছে বল স্থানান্তর। সো আমাকে একটু বলো, এখন অর্কর কিছুটা ক্ষয়ক্ষতি হবে। এবার বল, যে গতিতে একটু আগে যাচ্ছিল ওই একই গতিতে সে গতি কমায় নাই, ব্রেক করে নাই, কিন্তু একই গতিতেই সে যদি বাঁক নেয়ার সময় এখানে এসে আমাদের অর্ক দাঁড়াইতো ওর সামনে, আমাকে একটু বলো ক্ষয়ক্ষতি বেশি হইতো কোথায়? বাঁকের মুখে নাকি সোজা রাস্তায়? একই বেগ, ভেলোসিটি একই, ভি একই, বলো তো। বাঁকের মাথায় ক্ষয়ক্ষতি বেশি হইতো দেখতা, বাঁকের মাথায়। একেবারে বাস্তব এক্সপেরিমেন্ট করে দেখবা, ওর মধ্যে বেশি বল স্থানান্তর হইতো বলা যায়, বা ওর সোজা কথা ভাই, মানে ওই জিনিসটা যেন না হয় এই কারণে মূলত আমরা গতি কমাই, কারণ বাঁকের মোমেন্ট একটু ডিফারেন্ট। এটা একেবারে রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। সেটা হচ্ছে ধরো তোমার এই হাত থেকে এই হাতে বল তুমি ছুঁড়ে মারতেছো, তো যে বেগে মারবা এটা কোনো একভাবে মোবাইল টোবাইল দিয়ে রেকর্ড করবা যে কত সেকেন্ড পরে আমার এই হাতে এসে পৌঁছালো। যে গতিতে ধাক্কা খাইলো এবার একটা কাজ করবা, ওটাকে একটা সুতায় বাঁধবা, বেঁধে এরকম ঘুরাবা, ওরকম গতি প্রাপ্ত হইতে হবে, ঠিক আছে? এটা বোঝা যায়, মানে একটু স্লোমো ভিডিও করতে পারলে এটা এই এক্সপেরিমেন্ট করা যায়। তো ওই গতিতে ঘুরানোর সময় যদি তোমার ওই হাতে বলটা বাড়ি লাগে তখন তুমি দেখবা যে ঠেলাগারে কয়। এবং আরও মজার ব্যাপার হচ্ছে ওই ঘূর্ণন পথের ব্যাসার্ধ যত বাড়াবা, যে ওই গতিতেই ঘুরাবো তবে আমার রেডিয়াসটা জাস্ট বড় হবে, দেখবা যে ওই ধাক্কায় তোমার ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি হবে। আমি পিওর ফিজিক্সের দিকে যাচ্ছি না, আমার কাজ কেমিস্ট্রি নিয়ে আলোচনা করা, এই কারণে যতটুকু না বললে নয় সেটুকুই বললাম আর কি। এখন ঘটনা হচ্ছে, সো তখন ফিজিসিস্টরা একটা বিষয় বুঝলো যে এই বস্তুর যে ভরবেগ এই সময়ে ছিল, এই বস্তুটার, এই গতিশীল বস্তুর এই জায়গায় না ভরবেগ চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ দ্য টার্নিং। ওই রেডিয়াস আছে, এখানে একটা ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধটার কারণে না ওর ভরবেগ চেঞ্জ হয়ে গেছে। তাহলে একটা সরল পথে চলমান বস্তুর ভরবেগকে আমরা মাপি হচ্ছে এমভি, কিন্তু যখন কার্ভ নেয়, কার্ভেচারে যায়, তখন তার ভরবেগ হয় হচ্ছে কি বলতো, এমভি আর। সো এখন কেন আর দিয়ে গুণ করে, এটা ফিজিক্সের এক্সপেরিমেন্টের প্রমাণ, আমার দেখানোর কিছু নাই। যত বড় ব্যাসার্ধের পথে ঘুরবে ওই একই ভরের বস্তু একই বেগ নিয়ে, তত তার ভরবেগ বেশি হবে। ভরবেগ মানে বুঝো তো, এটাকে থামাইতে তোমার কত কষ্ট হবে গতিশীল বস্তু হইলে, অথবা স্থির বস্তু হইলে তাকে গতিশীল করতে কত কষ্ট হবে, এটাকেই তো মেইনলি আমরা ভরবেগ বলি নাকি। ভরবেগ বুঝো তো, যার ভরবেগ বেশি তাকে কি তোমার গতিশীল থাকলে থামাইতে বেশি কষ্ট নাকি কম কষ্ট, বলেন তো? বেশি কষ্ট। সো ব্যাপারটা হচ্ছে এইটাই। তাহলে কৌণিক ভরবেগ আমরা এটাকে বলি, এটাকে আমরা বলবো হচ্ছে কৌণিক ভরবেগ, মোমেন্টাম। এটা হচ্ছে তোমার রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের ইংরেজি কি? ভরবেগের ইংরেজি কি বললাম? মোমেন্টাম। তাহলে এটাকে বলবো লিনিয়ার। নর্মালি মোমেন্টাম বলতেই বোঝায় মোমেন্টাম, হ্যাঁ। তাহলে এটাকে কি বলবো বলেন তো? কৌণিক ভরবেগকে ইংরেজিতে কি বলবো? অ্যাঙ্গুলার। অ্যাঙ্গেল থাকবে এখানে, GULAR। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে MVR, আর রৈখিক ভরবেগ হচ্ছে আমাদের MV। ওকে, সো কি বলছে? হ্যাঁ বলো। কৌণিকের ক্ষেত্রে এমপিআর, আরটা যে থেকে গেল, আর যে ভরবেগের ক্ষেত্রে এমপি থাকে, তাহলে এটা সূত্রটা বুঝি নাই, আবার বল। এই যে কৌণিকের ক্ষেত্রে আরটা আমরা তো মানে গুণ করলাম, কিন্তু এই যে শুধু ভরবেগের ক্ষেত্রে তো আমরা সেই আরটা রাখতেছি না, তাই সূত্রটাই এলোমেলো হলো।
না, সূত্র এলোমেলো হচ্ছে না। আমি তো ওই জন্য বললাম যে ওখানে যে কেন ডিরেক্ট আর দিয়ে গুণ হয় এটা আমার প্রমাণের কিচ্ছু নাই, এটা ফিজিক্সের প্রমাণ। তোমরা ফিজিক্স ভাইয়াকে জিজ্ঞেস করবো যে কৌণিক ভরবেগের রাশিমালা কেন এমভিআর, বুঝেছো? আমি এটার প্রমাণ দেখাইতে পারবো না। ওকে, ঠিক আছে, চলো এবার। সো কি বলছে সে? সেটা হচ্ছে ইলেকট্রন যে রাস্তা দিয়ে ঘোরে, ইচ্ছামতো রাস্তা দিয়ে তো ঘুরতে পারে না, একটু আগে বলছি। তার রাস্তার একটা অনুমোদন আছে যে তুমি এইখান দিয়ে যাইতে পারো। তুমি একটা মোটরসাইকেল কিনছো, তুমি তো মানুষের ঘরের বারান্দা দিয়ে মোটরসাইকেল চালাইতে পারবা না, সরকার তোমাকে পারমিট দিছে, মানে একটা রোডের পারমিট আছে যে তুমি এই রাস্তা দিয়ে যাবা। সো সেই রোডটা ডিফাইন করবো কিভাবে, যে কোন রোড দিয়ে যাব, সেটার উত্তরটা হচ্ছে কোনো শক্তি স্তরে ইলেকট্রন, এই দেখো এখন আর কক্ষপথ নামে ডাকবো না, আমাদের স্লাইডে ডাকবো না, আমাদের বইতে ডাকবো না, এই তোমাদের বোর্ড বইতে ইচ্ছা মতো কথাবার্তা বলে, ছাগলরা লেখে তো বুঝা না, যে সে তো একটু আগে বললো যে এগুলোকে কক্ষপথ নামে ডাকা যাবে না, শক্তি স্তর নামে ডাকতে হবে। সো তোমরা এগুলো খেয়াল করে লিখবা। কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এই যে এমভিআর, এটা হচ্ছে সে একটা বিশেষ রাশিমালা নিয়ে আসছে h/2π, এইটার পূর্ণ গুণিতকের সমান। সো এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে h/2πটা কোথায় পাইলো? স্বীকার্য ভাই, এটার কোনো প্রমাণ সে করে দেখাইতে পারে নাই, বাট এই আইডিয়াটা সে কোথায় পাইছে আল্লাহ মাহবুদ জানে। এইটার আইডিয়ার কারণেই আমরা মূলত বেসিক্যালি একটু ছোট্ট ব্যাক ক্যালকুলেশন ছিল, ব্যাক ক্যালকুলেশন তোমরা এখন বুঝবা না। অসাধারণ একটা জিনিস পাইছি যেটাকে বলে ডি ব্রগলি ইকুয়েশন অ্যান্ড সো মেনি আদার থিংস, ইন্টারমিডিয়েটে পড়বা। ওই জিনিসগুলো দেখলে তারপরে বুঝবা যে দিস ইজ রাইট, মানে এটা ভুল হইতে পারে না, এটা ঠিকই ছিল তার, যদি এর মধ্যে একটু ভুল আছে। আচ্ছা, সো এমভিআর হচ্ছে h/2π এর পূর্ণ গুণিতকের সমান। এখন এই পূর্ণ গুণিতক, বিজ্ঞানীদের এই যে ভাষা কথা একটু বুঝতে শিখতে হবে। সেটা হচ্ছে পূর্ণ গুণিতক মানে কোন পূর্ণ গুণিতক বলছে? একটু আগে সে কিন্তু বলছে যে শক্তি স্তরগুলো পূর্ণ সংখ্যায় হবে, n = 1, n = 2 না, ওই n এর কথাই সে এখানে মিন করছে। তার মানে আমরা কি বলতে পারি, এই কনসেপ্ট অনুযায়ী কি বলছে সে, ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ সেটা হবে হলো h/2π এর পূর্ণ গুণিতকের সমান। সেই পূর্ণ গুণিতককে কি দিয়ে লিখছিলা তুমি একটু আগে? n দিয়ে লিখছিলা। দ্যাটস ওয়াই আমাদের এখানে লেখা লাগবে n × h/2π। অর্থাৎ তুমি যত নাম্বার শক্তি স্তরে থাকবা, আমাকে একটু বলতো ভাই, এটা ধরো কোন একটা শক্তি স্তর, এটা আর একটা শক্তি স্তর, বলেন এই দুই শক্তি স্তরের ইলেকট্রনের কি কৌণিক ভরবেগ একই হবে নাকি আলাদা হবে? আলাদা হবে। ইলেকট্রনের বুঝলাম ভর একই, বেগ আলাদা হয়, একটু পরে প্রমাণ করতেছি। রেডিয়াস তো ডেফিনেটলি আলাদা, তার মানে ভরবেগটাও আলাদা হবে। সো তাহলে নিয়মটা হচ্ছে, তুমি এই প্রথম শক্তি স্তরের ইলেকট্রন কোথায় আছে এটা বোঝার জন্য কি করবা, তার এই যে রেডিয়াসটা বসাবা, বা তুমি তার ভর বসাবা, বেগ বসাবা। এন এর মানটা কত বসাবো বলো তো? প্রথম শক্তি স্তরের যদি হয় তাহলে এন এর মান বসাবা 1, আর h/2π তো পুরোটা কনস্ট্যান্ট একটা ভ্যালু, আমাদের মুখস্থে আছে, h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, মান আছে আর কি। সো বসাই দিলে আমরা পেয়ে যাবো কি, এখানে রেডিয়াসটা কত ব্যাসার্ধে সে ঘুরতেছে। পরবর্তী শক্তি স্তর h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আসতেছি এটাতে। এখন পরের মানে পরের শক্তি স্তরটা যে কত দূরে আছে এটা বোঝার জন্য তুমি কি করবা, এবার এন এর মান এবার কত বসাই দিবা? 2 বসাই দিবা। এম তো ইলেকট্রনের, সব জায়গার ইলেকট্রনের ভর একই, ভেলোসিটিটা তোমার জানতে হবে, ভেলোসিটি বাইর করে আমরা বসাই দিব। h/2π এর মানটা কনস্ট্যান্ট, দেখো সবই জানি আমি, রেডিয়াসটা বারবার বাইর করতে পারবো। সো তার মানে হচ্ছে রাদারফোর্ডের মডেলের একটা ত্রুটি যেটা ছিল, যে পরমাণুর শক্তি স্তরের বা কক্ষপথের ব্যাসার্ধ বা অবস্থান সম্পর্কে কোনো আইডিয়া দেয় নাই, সেটা কিন্তু আর বোর ভুল করে নাই। বোর কিন্তু শক্তি স্তরের আকার আকৃতি সম্পর্কে একটা ধারণা দিয়ে ফেলছে। তোমরা কি বুঝেছো? বোঝো নাই? হ্যাঁ, ওকে, ঠিক আছে, চলেন তাহলে আবার একটু বাংলা কথা পড়ে আসি আমরা। কি বলছে এখানে, h/2π এর পূর্ণ গুণিতকের সমান, অর্থাৎ mvr = হবে nh/2π, যেখানে h হচ্ছে এই যে দেখো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এই প্ল্যাঙ্ক কে বলো তো? কোন প্ল্যাঙ্ক? ম্যাক্স প্ল্যাঙ্ক, যে বলছিল কি এনার্জি কি বলেন তো, মনে নাই? এনার্জি কি? প্যাকেট, রাইট। সো প্ল্যাঙ্কের ধ্রুবক, যার ভ্যালুটা হচ্ছে এইটা। আর এই h দিয়ে কেন প্রকাশ করে? প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট তো p দিয়ে লেখা উচিত ছিল তোমার মনে হইতে পারে। এটার পিছনে অনেক গল্প আছে, এটা ক্লিয়ারলি কেউ জানে না, বাট ধরে নেওয়া হয় ম্যাক্স প্ল্যাঙ্কের যে ওস্তাদ ছিল, সে ওস্তাদ হচ্ছে, ওস্তাদের সাথে বসে যখন হিসাব নিকাশ করতেছিল, আলোচনা চিন্তা গবেষণা করতেছিল, তখন তারা একটা কনস্ট্যান্ট ধরে নিয়েছিল। ধরো এখানে একটা কনস্ট্যান্ট আছে, কার মাইক, ধরো এখানে কোনো একটা কনস্ট্যান্ট আছে, মানে এটা ধরে নিয়ে আশা করে তারা আগাইছিল। সো দ্যাট ওয়াজ হোপফুলি থেকে হোপ মানে আশা করে এটা বসাইছে, এইচ থেকে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আসছে আর কি। হ্যাঁ,
এটা শিওর না, আমরা এই গল্প প্রচলিত আর কি। ওকে, সো এটার এককটা কত? এককটা হচ্ছে জুল সেকেন্ড। সো এই জুল সেকেন্ডকে তোমাদের বইতে অনেক পেঁচায় গুচায় লেখছে, কি লেখছে আমি পরে বলতেছি। সো মানটা মনে রাখা লাগবে 6.626 10⁻³ জুল সেকেন্ড। আচ্ছা, সো এই এমভিআর এর মধ্যে এই মানটা কি কিসের উপর ভিত্তি করে? কোনো কিছুর উপরে ভিত্তি করে না, হিসাব নিকাশ করে। তুই আমাকে বল ছোট হাতের জি কেমনে বাইর করছে, বলেন। মহাকর্ষীয় ধ্রুব কি বলে, অভিকর্ষ ত্বরণ, এটার মান কেমনে কিসের উপরে ভিত্তি করে দিছে? এটা কি কেউ ইচ্ছা মতো দিছে যে এখন থেকে এটা 9.8? পায়ের মান কেমনে দিছে 3.1416? কেমনে মাপছে না? এগুলো সবই মাপা, এগুলো কোনো গল্প না। আসো, সো ঘটনা হচ্ছে এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর হচ্ছে ইলেকট্রন যে শক্তি স্তরে ঘুরছে তার ব্যাসার্ধ, ভেলোসিটি হচ্ছে ইলেকট্রন যে শক্তি স্তরে ঘুরছে সেই শক্তি স্তরে ইলেকট্রনের বেগ, এন হচ্ছে শক্তি স্তর সংখ্যা বা প্রধান, এই যে দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে এটাকে, যেটা বলতেছিলাম আর কি। কোয়ান্টাম সংখ্যা কি পরে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে পরের কথা কি, পরের এই কথাটুকু তোমাদের এখন জানার দরকার নেই। দাঁড়াও, এটা একটু ঢেকে দিই। এই কথা এখানে কেমনে আসলো আল্লাহ জানে। ব্ল্যাক ঢেকে দেই। ওকে, ওই মুভ টু দ্য টপ লেয়ার। ওকে, চলেন পরের 3 নাম্বার পয়েন্ট, যেটা এটাকে বলে শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত স্বীকার্য। সো শক্তি শোষণ আর বিকিরণ নিয়ে আগে প্রশ্ন ছিল আমাদের যে ইলেকট্রন তাহলে যে শক্তি স্তরে আছে সারা জীবন কি সে ওই শক্তি স্তরেই থাকবে? দ্য আনসার ইজ নো। সে উপরের শক্তি স্তরে যাইতে পারে, সে নিচের শক্তি স্তরে যাইতে পারে, তবে তার জন্য তাকে বাইরে থেকে ঠেলা দেওয়া লাগবে, সে নিজে নিজে কিছু করবে না। সেই কথাটা এখানে বলছে। কি বলছে দেখো, ইলেকট্রন একটি নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থানকালে কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। তবে ইলেকট্রন একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে, এই যে বলতেছে শোষণ করে, এটা কোত্থেকে করতেছে? এটা তুমি বাইরে থেকে দিচ্ছ বলে করতেছে, কিন্তু সে নিজে যখন নর্মালি থাকে তখন সে করে না। তোরা কি আইডিয়াটা বুঝছস? কিন্তু ভাইয়া সে তো ইলেকট্রনটা তো দেখছই যে মানে একটা কক্ষপথ অনুযায়ী, স্থির কক্ষপথ অনুযায়ী সে তো ওই একা বেকা ভাবে চলতেছে না, তাহলে সে আরেকটা কক্ষপথে যাচ্ছে। কারণ আরে ভাই, তুই এক জায়গায় বসে তো ছিলি ক্লাসে, তোকে যদি আমি বাইরে থেকে এসে কিছু নতুন সার্টিফিকেট দেই যে হ্যাঁ তুই পরীক্ষায় ভালো করেছিস, তুই এখন থেকে সামনের বেঞ্চে বসবি, তখন কি তুই সামনে যাবি না? বুঝিস নাই? দ্যাটস ইট, বাইরে থেকে আসতে হবে, বাইরে থেকে আসতে হবে। সো শক্তি শোষণ করে লাফ দিয়ে, এই লাফ শব্দটা খুব ইম্পর্ট্যান্ট, লাফ দিয়ে উপরের শক্তি স্তরে অথবা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে ছেড়ে দিয়ে আর কি নিচের শক্তি স্তরে গমন করতে পারে, লাফায় যাইতে পারে, লাফায় আসতে পারে। তারপরে কি বলেছে, ইলেকট্রনের এরূপ শক্তি স্তর পরিবর্তনের ফলে শক্তি শোষিত হয় অথবা কি হয়, বিকিরিত হয়। এই কারণেই মূলত পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়, বর্ণ সৃষ্টি হয়। অল দিস থিংস দ্যাট ইউ আর সিইং, দিস কালার্স। আমি আজকে মননের গেঞ্জিটা পরে আসতে চাইছিলাম, পরে ভাবলাম যে না, আজকে তো একটু বর্ণালী নিয়ে কথাবার্তা বলবো, একটু বর্ণিল একটা গেঞ্জি পরে যাই। আচ্ছা, সো তাহলে এবার কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে, কেউ কি কোনো প্রশ্ন করতেছে? আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। আচ্ছা, ভাইয়া সে এখানে শোষণ করবেন পদ্ধতি কি করবে শক্তিটা? হ্যাঁ, আচ্ছা দেখো, ধরো একটা ইলেকট্রন এখানে বসেছিল, সো আমি বাইরে থেকে কিছু ওকে এনার্জি দিলাম, ওর উপর একটা টর্চ লাইট মারা হয়েছে, তাহলে ওর উপরে কি শক্তি যেয়ে পড়তেছে? শক্তি যেয়ে পড়লে ও নিবে। তার আগে আমাকে বলো, আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা আমার কাছ থেকে জ্ঞান নিচ্ছ না? জ্ঞান নিচ্ছ তো, এখন সবাই কি সমান পরিমাণে নিচ্ছ? বলো দেখি। না, কেউ বেশি নিচ্ছে, কেউ কম নিচ্ছে, এটা স্বাভাবিক। কেউ আমার কথা ঠিকমতো বুঝবে, কেউ আমার কথা বুঝবে না, নো প্রবলেম। এখন ঘটনা হচ্ছে, এই ইলেকট্রনটার উপরে আমি যে শক্তিটা ফেললাম, সেই শক্তির কিছুটা অংশ সে শোষণ করলো। তো শোষণ করার ফলে ওই শক্তি কি আর আমার কাছে আসবে? বলো তো। তোমার গায়ের উপরে আমি 2 টাকার নোট এরকম ছিটাইলাম, সালামি দিলাম, ঠিক আছে? তো ওদের সবাইকে সামনে রেখে আমি সালামি দিচ্ছি। এখন বলতো, কেউ 10টা নোট নিতে পারবে, কেউ 20টা নোট নিতে পারবে, এক একজন তো এক এক নোট নিতে পারবে। এখন কিছু নোট তো নিচে পড়েই থাকবে, সেটা তো তোরা কেউ নিতে পারবি না, ওটা তোদের গায়ে বাড়ি লেগে আবার আমার কাছে ফেরত আসবে। ব্যাপারটা, আইডিয়াটা এরকম আর কি। সো এনার্জি আমি ওর উপরে যেটা দিচ্ছি, তার কিছুটা অংশ শোষণ করে। শোষণ করার ফলে কি হয় জানো,
ওই ইলেকট্রনটা তখন টুপুস করে লাফ দিয়ে হয়তো বা এইখানে চলে আসছে। সো ইলেকট্রনের স্থানান্তর ঘটে। এই যে স্থানান্তর ঘটলো, এই ঘটার ফলে তোমরা একটু বলো তো, এইখান থেকে এখন আমি যে এনার্জিটা দিছিলাম তার পুরোটুকু কি আমি ফেরত পাবো? ও তো কিছুটা খাইয়ে ফেলাইছে, তাহলে তো আমি আর ওটা পাচ্ছি না। দ্যাটস দ্য ফান ফ্যাক্ট। যে আলোটা ওর উপরে পড়ছিল সেই আলো তোমার কাছে আসতেছে না, আসতেছে অন্য একটা আলো। দ্যাটস ওয়াই ইউ আর সিইং ইট ইন ডিফারেন্ট কালার। আমার গায়ের উপরে কিন্তু সাদা আলো পড়তেছে, বাট এইখানে বাড়ি খেয়ে যে এই যে কেমিস্ট্রি যেখানে লেখা, এখানে বাড়িটা খাচ্ছে সাদা আলো, বাট খাওয়ার পরে হয়েছে কি এ না কিছুটা খেয়ে ফেলছে এনার্জি। খাওয়ার পরে বাড়ি খেয়ে যে আলোটা তোমার কাছে যাচ্ছে থ্রু দিস ক্যামেরা, দ্যাট ইজ নট দ্য সেম হোয়াইট লাইট। দ্যাটস ওয়াই ইউ আর সিইং ইন এ ডিফারেন্ট কালার। এই জায়গায় আবার ধরো রেড কিছু ডট আছে, এই রেড ডটের উপরে যে আলোটা পড়ছে সে আবার ডিফারেন্ট একটা এনার্জি গিলছে, খাইছে, অ্যাবজর্ভ করছে। সো তোমার কাছে যাচ্ছে আবার আর একটা এনার্জি, দ্যাট ইউ আর সিইং অ্যাজ রেড কালার। দ্যাট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ কালার। তোমরা বোঝো নাই? প্রথমে সে শক্তিটা শোষণ করে, তারপর সে বিকিরণ করে দেয়। ইউ আর গেটিং দ্য আইডিয়া, রাইট? এক্স্যাক্টলি। কিছু কিছু শোষণ করে, কিছু আবার রিফ্লেক্ট করে, মানে বের করে দেয়, সে রাখতে পারে না আর কি। ওকে, সো তাহলে এবার যেই শক্তিটা নিছে সেই শক্তিটাই ফেরত দিয়ে দেয় না? এটা ডিপেন্ড করে। ধরো ও 1 নাম্বার শক্তি স্তর থেকে গেল 3 নাম্বারে, কিন্তু ফেরত আসার সময়, ও রিফ্লেক্ট করার সময় যদি 3-এ না এসে 2-এ আসে, হোয়াট অ্যাবাউট দ্যাট? আমার কথা কি বুঝছো? তখন তো একটা ডিফারেন্ট এনার্জি রিফ্লেক্ট করবে। সো অনেক রকম ঘটনা ঘটতে পারে, অ্যান্ড দিস ইজ হোয়াট উই ডু রিসার্চ অ্যাবাউট, যে আসলে কোন পদার্থের উপরে আলো পড়লে কীরকম ঘটনা ঘটে বা না ঘটে। যেমন ধরো তোমরা ওই যে রাস্তায় মাঝে মধ্যে দেখো না, রেট্রো রিফ্লেকটিভ কিছু সারফেস থাকে, দেখছো? বিড়ালের চোখের মতো অন্ধকারে জল জল করে জ্বলে, আলো পড়লে, গাড়ির আলো বা কিছু একটা আলো পড়লে, দেখছো না রাস্তায় ওই যে মাঝখানে মাঝখানে দেয়। সো এই পদার্থগুলো আমরা বানাইছি কিভাবে? থ্রু দিস রিসার্চেস অ্যাবাউট দিস ম্যাটেরিয়ালস, যে কোন পদার্থের উপরে আলো পড়লে তারা কেমন বিহেভ করে। সব পদার্থ তো একই বিহেভ করে না, এই আর কি। ওকে, সো আমরা এটার আরও ভালো একটু ছবি আঁকি, যেটা দিয়ে আমাদের পরীক্ষা নাম্বার হাসিল হবে। সেটার চেহারাটা কেমন হবে দেখো। অনেক গল্প হইলো, অনেক আলোচনা হইলো। আসো বাবা, কোথায় তোমার সেন্টার? পাইতেছি না তো, এই যে পাইছি। ওকে, সো ধরে নিলাম এই শক্তি স্তরে ইলেকট্রন থাকার জন্য ইলেকট্রনের যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে E1। এই শক্তি স্তরে ইলেকট্রন থাকার জন্য যে এনার্জিটা লাগে তার নাম E2। এইখানে ইলেকট্রন থাকার জন্য যে এনার্জি লাগে E3। তুমি বাসা ভাড়া হিসাবে চিন্তা করতে পারো, যেটা নিচতলার বাসা। এখানে থাকতে গেলে E1 পরিমাণে টাকা লাগে, একটু উপরের তলায় যেতে গেলে একটু বেশি টাকা লাগে, যত উপরে যাব তত বেশি বেশি টাকা লাগবে আমাদের। আচ্ছা, এখন তুমি ভাবতেই পারো যে কেন। কারণটা হচ্ছে, তোরা একটু আমাকে বল, নিউক্লিয়াস কি করে? ইলেকট্রনকে ভিতরের দিকে টেনে বসায় ফেলাইতে চায় না, কেন্দ্রমুখী বল, মনে আছে আপনাদের? ইলেকট্রনগুলো নেগেটিভ, নিউক্লিয়াসটা পজিটিভ। সো এখন ইলেকট্রন তো টানে, কিন্তু নিউক্লিয়াস তো টানে, তো ইলেকট্রন তো আর নিউক্লিয়াসে বসে না। তো এইখানে যে ইলেকট্রনটা বসে আছে আর দূরে যে বসে আছে, কার শক্তি বেশি একটু বলেন তো? কাছেরটা নাকি দূরেরটা? কার শক্তি বেশি? ওর শক্তি কম বলে ওরে টানি নামায় ফেলাইছে। তোরা বুঝিস না এখন আমার কথা। আবারও বলতেছি, এই নিউক্লিয়াসটাকে তুই একটা আম্মুর মতো করে চিন্তা কর। তুই যখন ছোট ছিলি তখন আম্মুর টানে তুই ওই বিছনার উপরেই শুয়ে থাকতি। যত বড় হয়েছিস তত তোর পাংখা গজাইছে, তুই এখন সাইকেল নিয়ে কই কই যাস তার ঠিকও নাই। তুই আরেকটু বড় হ, ইউনিভার্সিটিতে ওঠ, তোকে আরও স্বাধীনতা দিবে। তার মানে কি, তোর শক্তি অর্জিত হচ্ছে, তুই আস্তে আস্তে আম্মু থেকে দূরে যাচ্ছিস, তোর দূরে যাওয়ার ক্ষমতা বাড়তেছে। আমার কথা বুঝিস নাই? সো খেয়াল রাখবা, নিউক্লিয়াসের যত কাছের শক্তি স্তর তত কম শক্তি, যত দূরের শক্তি স্তরে যাব তত বেশি শক্তি হবে আমাদের। সো এখন আমাকে একটু বলো, একটা ইলেকট্রনের যদি প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় বা ধরো তৃতীয় শক্তি স্তরে সে চলে যায়, যদি সে যায়, তাহলে বলেন তো সে কি করবে? শক্তি শোষণ করবে নাকি বিকিরণ করবে? বলেন। শক্তি শোষণ করবে। প্রথম হতে, হ্যাঁ তৃতীয়, আমি লিখে লিখে করতেছি, প্রথম হতে তৃতীয় শক্তি স্তরে গমন করলে ইলেকট্রন কর্তৃক শোষিত শক্তি, শোষিত শক্তি মানে এনার্জি অ্যাবজর্বড বাই দ্য ইলেকট্রন when that electron goes from first to third shell। বলেন তো সেই শক্তিটা কত হবে? বলতে পারবা? সেই শক্তিটার, E3 - E1। হ্যাঁ E3 - E1।
কারণ এইখানে থাকতে গেলে তোমার এনার্জি লাগে E3 পরিমাণে, আর আগে তোমার মধ্যে এনার্জি ছিল E1 পরিমাণে, তাহলে তুমি অ্যাবজর্ভ করছো কত, তোমার ডেভেলপমেন্ট হয়েছে কত, E3 মাইনাস হচ্ছে E1। বুঝাচ্ছ সবাই নাকি? ওকে, সো এখন এইটাকে আমরা একটা নাম দেই, এটাকে আমরা বলি ডেল্টা ই, অর্থাৎ শক্তির পার্থক্য আর কি। হ্যাঁ, এবার আমাকে একটু অন্য কথা বলো, যদি আমাদের এরকম হইতো থার্ড শেলে একটা ইলেকট্রন আছে, সে চলে আসতেছে হচ্ছে সেকেন্ড শেলে, তাহলে আমাকে একটু বলেন তো এইরকম যদি জার্নি হয় তাহলে আমরা কি বলবো? তৃতীয় শক্তি স্তর থেকে তৃতীয় হতে, দাঁড়াও একটু লিখে নেই, তৃতীয় হতে কোথায় যাচ্ছে? দ্বিতীয় শক্তি স্তরে গমন করলে ইলেকট্রন কর্তৃক এবার কি শোষিত হবে নাকি বিকিরিত হবে বলেন তো? বিকৃত হবে। বিকিরিত শক্তি, বিকিরিত মানে বুঝো তো, এমিটেড, ছেড়ে দিচ্ছে বিকিরিত শক্তির পরিমাণটাকে। তাহলে এবার কাউন্ট করবে কিভাবে বলেন? E3 মাইনাস কত বলো তো? E2 হবে না এবার সেকেন্ড শেলে গেলে? এইটাকে আমরা বলবো হচ্ছে ডেল্টা ই। তবে একটু সূক্ষ্মভাবে বোঝার জন্য যে দুইটাই ডেল্টা ই হয়ে গেলে কেমন লাগে, এটাকে আমরা বলতে পারি এ মানে অ্যাবজর্বড এনার্জি, আর এটাকে আমরা বলতে পারি কি বলো তো? এমিটেড। এমিট মানে বুঝো তো, বের করে দেওয়া, এমিটেড এনার্জি। তোরা কি বুঝছো আমার কথা? ওকে, এবার বন্ধু চাইতে হবে আমাদের প্ল্যাঙ্কের কাছে, ম্যাক্স প্ল্যাঙ্ক, যে হচ্ছে আইনস্টাইনকে শিখাইছিল এনার্জি কেমনে কাউন্ট করে। যেহেতু এনার্জি ফ্যাকেট, সো উনি একটা সূত্র দিয়েছিল, এইটাকে আমরা বলি E=h নিউ। এই নিউ এর কথা কি তোমাদেরকে আগে কখনো বলছি? বলি নেই? আচ্ছা, তাহলে এবার চলো ওইটা একটু শিখে ফেলি। সেটা হচ্ছে আমরা শিখব প্ল্যাঙ্কের সূত্র। ওকে, সো প্ল্যাঙ্কের সূত্রটা কি বলছে? E=h নিউ। এই নিউ মানে কি? নিউ মানে হইতেছে, এটাকে বলা হচ্ছে নিউ, নয় রশ্মি রস্যু, নিউ দিয়ে কিচ্ছু বোঝায় না, এটা দিয়ে কম্পাঙ্ক বোঝায়। তোমরা কি ফিজিক্সে কম্পাঙ্ক শিখছো এখনো? শেখো নাই? কি গুণাঙ্ক? ও আচ্ছা, না গুণাঙ্ক না, এটা কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে কিছু না, একটা তরঙ্গ তো চিনো, একটা তরঙ্গ প্রতি সেকেন্ডে যতবার কাঁপে তাকে বলা হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে? সো লাইট যেহেতু একটা ওয়েভ, সো লাইটের একটা ফ্রিকোয়েন্সি থাকবে, একটা কম্পাঙ্ক থাকবে আর কি। হ্যাঁ, সো এখানে সে কম্পাঙ্কটা বসাইতে হয়, আর এইচ তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সো এইটা দিয়ে তুমি কি পাবা? আলোর এনার্জি পাবা। তার মানে তোমরা এবার আমাকে একটু বলো, আমাদের স্টুডিওতে বর্তমানে যে লাইট আছে সেই লাইটের ফ্রিকোয়েন্সি বেশি নাকি সূর্যের আলোর ফ্রিকোয়েন্সি বেশি? বলো। সূর্যের আলো। কিভাবে বললে বন্ধু? কিভাবে বলো? কারণ তার কম্পাঙ্ক বেশি। হ্যাঁ, তুমি তো গান্ডু। আমি বললাম কম্পাঙ্ক বেশি না কম, তুমি বললে কম্পাঙ্ক বেশি তাই বেশি। আরে গাধা, যুক্তি দে আমাকে, লজিক দেখা, বলো। এই বেটা এখান থেকে বলা যায় টাকা। হ্যাঁ, সূর্যের আলোর শক্তি বেশি না? শেষ, তর্ক শেষ। আমাকে বলেন তো, এইখান থেকে আপনারা যতটুকু অঙ্ক পারেন সেই অনুযায়ী বলেন, এনার্জির সাথে ফ্রিকোয়েন্সি রিলেশন কি? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? বলেন। সমানুপাতিক তো শিখে ফেলছো এতদিনে নাকি? সো তাইলে হয়ে গেছে তো, খেলা শেষ। যে আলোর এনার্জি যত বেশি, তুমি শিওর থাকো তার ফ্রিকোয়েন্সি তত বেশি। ওই যে লেজার লাইট নিয়ে তোমরা যে খেলো ছোটোবেলায়, এই ছোটোই তো আসো, আমরাও খেলতাম, মাইর খাইছি প্রচুর। আমাকে সময় লেজার লাইট প্রথম বাজারে এসছে, আমরা তখন 6-7-এ পড়ি। ওরে বাবা রে বাবা, পরে পত্রিকায় ছড়ায় গেল, টিভিতে ছড়াইলো, লেজার লাইট চোখে মারলে চোখ কানা হয়ে যায়। আসলেই তো তাই, ওর এনার্জি এক্সট্রিমলি হাই, তোমার চোখের যে রডস অ্যান্ড কোনস আছে এক্সট্রিম লেভেলের নাড়ায়, ওই নাড়ানির ঠেলায় সব বিকল হয়ে যায়। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে এটাই যে তার লেজার রশ্মির তোমার কী হবে, ফ্রিকোয়েন্সি কী হবে, আরও এক্সট্রিমলি হাই, বিকজ ওর এনার্জি বেশি। সহজ। সো এখন ঘটনা হচ্ছে, দেখো তো, প্ল্যাঙ্কের আইডিয়া যদি আমরা এখানে একটু অ্যাসোসিয়েট করি, তাহলে আমরা একটা কথা বলতে পারি না? অল অফ দিজ আর এনার্জিস। সো এইটা একটা এনার্জি, এটা একটা এনার্জি। সো এই এনার্জির সাথে একটা এইচ নিউ থাকবে না? আবার এই এনার্জিটাকেও তো একটা এইচ নিউ দিয়ে লেখা যাবে নাকি? আমার কথা কি বুঝছিস? আমার স্টুডিওর যে লাইট, এইটার যে এনার্জিটা, এই এনার্জিটার মান আমি যদি E=h নিউ ইকুয়েশনে বসাই, এনার্জি বসাই দিছি, এইচ এর মান মুখস্থ আছে, তাহলে একটা ফ্রিকোয়েন্সি পাচ্ছি না?
আবার তুমি সূর্যের আলোর যে এনার্জি এখানে বসাই দিলে এইচ এর মান মুখস্থ আছে, তাহলে আর একটা ফ্রিকোয়েন্সি পাবা না? মানে যে কোনো এনার্জিকে না তুমি ফ্রিকোয়েন্সির রেসপেক্টে এক্সপ্রেস করতে পারো, মানে প্রকাশ করতে পারো। বাবারে যে কোনো একটা ভেলোসিটি, আমাকে একটু বলতো, তোরা শিখছিস না ফিজিক্সে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ঠিক না? এখন একটা ট্রাক যাচ্ছে, পাশ দিয়ে একটা সাইকেল যাচ্ছে, সো দুইজনের ফাইনাল ভেলোসিটি বের করে আমি তাদেরকে কি এই ইকুয়েশন আকারে লিখতে পারি নাকি পারি না বলুন তো? যে ওইটার আদিবেগ ছিল এইটা, ত্বরণ ছিল, পারি। তো ব্যাপারটা ঠিক আমরা ওই কাজটাই করতেছি। যে কোনো এনার্জিকে একটা ফ্রিকোয়েন্সি রেসপেক্টে লিখতেছে আমাদের জন্য বুঝতে সহজ হবে। এখন তাহলে আমাকে একটু বলো তো, এইখানে একটা ছোট্ট জিনিস লেখা উচিত না? এইচ তো দুই জায়গাতে একই, বাট নিউ কি দুই জায়গার একই হবে বলো তো? আলাদা হবে, বারবার আলাদা হবে, বারবার আলাদা হবে। এই কথাটাই সুন্দর হয়েছে, বারবার আলাদা হবে। কারণ তুমি যে কোথা থেকে কোথায় যাইতেছো তা তো আল্লাহ মাহবুব জানে। একবার তুমি প্রথম থেকে তৃতীয়তে যাইতেছো, একবার তৃতীয় থেকে দ্বিতীয়তে আসতেছো, তুমি কোথায় না আসতেছো তার উপরে ডিপেন্ড করে। এখন এইখানে এই জন্য আমাদের যেটা লেখা উচিত নিউ এ, আর এখানে কি লেখা উচিত বলেন তো? নিউ ই। অর্থাৎ আমরা বুঝাইতে যাচ্ছি এইটা হচ্ছে অ্যাবজর্ভ যে লাইটটা ছিল, অ্যাবজর্ভ যে আলো, বাংলায় কি কয়, শোষিত যে আলো, এটা হচ্ছে সেই শোষিত আলোর কম্পাঙ্ক। আর এইটা কিসের কম্পাঙ্ক বলেন? ছেড়ে দেওয়া আলো, নির্গত আলো, বিকিরিত আলোর কম্পাঙ্ক। এই শিশু জিনিস, এগুলো বইতে লেখেন, আমি তোমাদের একটু এক্সট্রা শেখানোর জন্য বলতেছি আর কি, যে মানে এইভাবে স্পেসিফিক্যালি বলা উচিত আর কি। ওকে, সো চলো আবার বাংলা পড়ে আসি, বইতে কি বলছে। তোমরা কি বোর হইতেছো নাকি? একটু কঠিন জিনিসপত্র আর কি। আচ্ছা, ভালো লাগলে ভালো, কিন্তু এটা এত ভালো কোনো জিনিস না। কারণ এই যে বোরের কথা বলতেছি, যে এই বোরের একটা কথা আছে, এই যে এখানেও লেখা আছে, তোমরা দেখবা না আর কি, এটা তোমাদের বড় ভাইয়াদের পাওয়ার বুক, এই অধ্যায়টা যেখানে কোয়ান্টাম মেকানিক্সের যে আলোচনা যেখানে আছে আর কি, ওটার নিচে একটা কথা লেখা আছে, এখানে দেখা যাবে না আর কি। সেটা হচ্ছে যে কি বলছে জানো? ইফ কোয়ান্টাম মেকানিক্স হ্যাজ নট প্রোফাউন্ডলি শকড ইউ, ইউ হ্যাভেন্ট আন্ডারস্টুড ইট ইয়েট। এর মানে বুঝো? মানে কোয়ান্টাম মেকানিক্স পড়ার সময় যদি তুমি এটা ধাম করে বাড়ি না খাও, তুমি এখন কোয়ান্টাম মেকানিক্স বোঝোই। মানে এখানে জায়গায় জায়গায় বিপজ্জনক কথাবার্তা, বাট সেই বিপজ্জনক তোমার কাছে হয়তো বা লাগতেছে না। তার কারণটা হচ্ছে আমি তোমার কাছে প্রেজেন্ট করতেছি ওই লেভেলের সিম্পলিফাই করে। সো দোয়া করি অত গভীর লেভেলে যাও, যেদিন যাবা সেদিন বুঝবা যে আমারে শুধু গালি দিবা না, আমার সৈদ্য গোষ্ঠীর উদ্ধার উদ্ধার করে দিবা, যে তুই ক্লাসে কী কী কইছিলি এগুলা। কিন্তু এগুলো আমি না বললে তোমার পরীক্ষায় পাস হবে না, বিপদ হয়ে যাবে। ঠিক আছে, টেনশনের কিছু নাই। চলো, এখন ঘটনা হচ্ছে আমাদের পরীক্ষায় নাম্বার তুলতেছি। বোর পরমাণু মডেলের সাফল্যে চলে আসছি এবার আমরা। যে সফলতা কি, প্রথম সাফল্য, খুব বড় একটা সাফল্য হচ্ছে কি, বর্ণালী ব্যাখ্যা করতে পারা। ভাই মাথা নষ্ট আইডিয়া, ইন্টারভিউ উঠে সব অঙ্ক করবি, উফ সুইট। মানে কালার কেমনে দেখি, এইটার রং কেমন দেখা যাবে বলো তো, ওইটার রং দেখা যাবে কিনা আদৌ, ওইটা তুমি চোখে দেখবা কিনা আদৌ, মানে অস্থির সব জিনিসপত্র। একটু আগে যে সূত্র লেখালাম ওই রিলেটেড অঙ্ক আর কি, বাট আরও কিছু জিনিসপত্র আগে লাগে, রিডবার্গ ইকুয়েশন মুক্তমুখ। সো রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সৌরজগতে কেন্দ্র করে উপগ্রহগুলো ঘুরতেছে, ধরো ফাউল কথাবার্তা, রাদারফোর্ডের বিকিরণ করলে ফাউল কথাবার্তা, এই পড়ে নিস তো ঘোড়ার ডিম। এই যে এইটা আসল কথা, এটা আসল কথা। হ্যাঁ, এগুলো বই থেকে কপি করা আর কি। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী, ইংরেজিতে বলা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রা, অ্যাটমিক স্পেকট্রা, SPECTRA বা স্পেকট্রাম হইল আর কি, ব্যাখ্যা করা যায় না। রাদারফোর্ড দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের মডেল অনুসারে এইটাও জেনে রাখো, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা করা যায়। মানে বোরের যে এক্সপ্লেনেশনগুলো ছিল এগুলো আমরা সব বলছি সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেমের জন্য, অর্থাৎ তুমি হাইড্রোজেন পরমাণুর জন্য পারবা, আবার তাহলে বলো তো হিলিয়ামের জন্য পারবা কিনা? হিলিয়ামের জন্য হিলিয়াম কেমনে যাবে? হেই গরু, আচ্ছা তাহলে ওটা তো হিলিয়াম হইল না, ওটা কি হইলো? হিলিয়াম প্লাস হইলো। লিথিয়ামের করা যাবে? লিথিয়াম করতে গেলে তোমার 2+ লাগবে, সো অন অ্যান্ড সো ফোর্থ। মানে তোমার কাছে যদি ইলেকট্রন এক পিস থাকে তাহলে তাদের জন্য বর্ণালীর সুন্দর ব্যাখ্যা দিছে বোর। তোমরা এখনো ঠিকমতো বুঝতেছো না, ইন্টারভিউ উঠলে এই সব অঙ্ক করবো আমরা আর কি। ঠিক আছে, কিভাবে বের করলাম? ওই যে বলেই তো দিছে এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের জন্য সে কাজ করছে, মানে এখানে মাল্টিপল ইলেকট্রন থাকলে ওই মেকানিক্স আবার এই সূত্র দিয়ে ঝামেলা হয়ে যায়, কারণ তখন এক ইলেকট্রনের সাথে আর একটা ইন্টারাকশনের অনেক ঝামেলা হয়। ওই আইডিয়া সে দেয় নাই, এত জটিল আইডিয়া দেয় নাই।
ওকে, সো তারপরে কি বলছে, সীমাবদ্ধতায় গেছি এবার। বোর মডেলের সাহায্যে এই যে দেখো, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় সত্যি, কিন্তু একাধিক ইলেকট্রন থাকলে তখন আর করা যায় না। 2 নাম্বার কি বলছে, বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে, আচ্ছা এইটাও কি তোমাদের বইতে আছে আমি শিওর না, এটা মনে হয় তোমাদের বইতে নাই, আমরা মনে হয় ইন্টারের বই থেকে নিয়ে চলে এসেছি। আচ্ছা এইটা জাস্ট জেনে রাখো আর কি। আমাকে একটু বলো তো, তুমি একটু আগে যা দেখলা যে এক শক্তি স্তর থেকে যখন আর এক শক্তি স্তরে যায় তখন কয়টা ফ্রিকোয়েন্সি তৈরি হওয়ার কথা? একটা ফ্রিকোয়েন্সি পাওয়ার কথা না? কিন্তু বাস্তবে আমরা কি পাই জানো, এখানে নানান রকমের ফ্রিকোয়েন্সি পাই। মানে ধরো তোমার এইখানে যে সবুজটা পাচ্ছ, এই সবুজটা আসলে অনেকগুলো সবুজ নীলের বা অন্যান্য কালারের কম্বিনেশন পাচ্ছি। আমরা যখন মাইক্রোস্কোপে দেখি তখন আমরা ভালো করে টের পাই, বাইরে থেকে দেখলে একটাই মনে হয়। মানে ব্যাপারটা কীরকম, ধর তুই দেখলি নানুবাড়িতে নদীর ঘাটে একটা জাহাজ বাঁধা আছে, তো কয়টা দড়ি দিয়ে বাঁধা? দূর থেকে দেখা যাচ্ছে ভাই একটা দড়ি দিয়ে বাঁধা। তুমি কাছে যেয়ে কি দেখো, ওটা কি আসলে একটা দড়ি? ওইটা অনেকগুলা চিকন চিকন পাতলা দড়ির পাকানো একটা সমষ্টি। তোমরা মনে হয় বোঝো নাই আমার কথা। না ভাই আর কি। তুই যখন একটা জাহাজ বাঁধা দেখিস, যে একটা দড়ি দিয়ে একটা জাহাজ বেঁধে রাখছে, দূর থেকে দেখে তুই কি বলিস, একটা দড়ি দিয়ে একটা জাহাজ বাঁধা। তুই একটু কাছে যেয়ে দড়িটা ইন্সপেক্ট করে দেখতো, ওই দড়ি আসলে একটা দড়ি না, ওই দড়িটাই অনেকগুলো চিকন চিকন দড়ি পাকায় পাকায় বানাইছে না, পাক দিয়ে বানাইছে। বর্ণালীর ব্যাপারটা এরকম। বাস্তবে ধরো তুমি যে দেখতেছো যে ভাই ওটা না সবুজ রঙের একটা গাড়ি, ওটা না ভাই দেখেন খয়েরি রঙের একটা গাড়ি, ওই বর্ণটা তুমি যেটা দেখতে পাচ্ছ ওইটা একটা কমপ্লেক্স ওয়েভ এবং ওর মধ্যে অনেকগুলো ফ্রিকোয়েন্সি ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি মাত্র একটা, বা আমরা ইকুয়েশন থেকে পাচ্ছি একটা। এটা বোরের মডেলের একটা ত্রুটি। বেসিক্যালি এটা খুব ইজিলি সলভ করা যায়, এগুলা পরে দেখবা আর কি। হ্যাঁ ওকে, এইটা মনে হয় তোমাদের বইতে নাই, এটা সম্ভবত ইন্টারের বই থেকে আমরা ইন্টারেস্ট, আচ্ছা থাকলে ভালো, তাইলে তো শিখে গেলা। এই যে শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় এর মধ্যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি, এই সমষ্টির ব্যাখ্যা দেওয়া যায় না। আচ্ছা, বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, এই যে বলছিলাম না, বাট বাস্তবে এটা কি বৃত্তাকার তো না, উপবৃত্তাকার, এমনকি 3 ডিমেনশনাল বেসিক্যালি। উপবৃত্ত চিনো তোমরা? উপবৃত্ত চিনো না মনে হয়? হ্যাঁ ভাই চিনি। আচ্ছা, জিনিসটা অনেকটা এই টাইপ, দূর হইল না, দাঁড়াও টেকনোলজির ব্যবহার করি। এই যে এইটারে বলা হচ্ছে মোটামুটি উপবৃত্ত, ইংরেজিতে বলা হচ্ছে ইলিপস, ELLIPSE, ইলিপস। এখন ঘটনা হচ্ছে আরও একটু জিনিস শুনে নাও, এই ইলিপসটা কি 2D না 3D বলো তো? 3D। এই বেটা গরু, তোরা 2D 3D বুঝোস না। বৃত্ত কি 2D না 3D? বৃত্ত কি 2D না 3D? এমনিতে আঁকলে 2D। এমনিতে আঁকলে কি, বৃত্ত তো 2D। এমনি আঁকিস আর অমনি আঁকিস, যেমনি আঁকিস, আর বেটা বৃত্ত একটা সারফেসের উপর, এই তোরা 2D 3D বুঝোস না মনে হয়। ভাই কিভাবে আয় হায়, এরা তো ডিমেনশন এখনো বোঝে না, কেমনে তোমরা, হায় হায় কি যন্ত্রণা। একটা লাইন কত ডি জানো? ডিমেনশন মানে তার মাত্রা কত, 1D। একটা লাইন হচ্ছে 1D, এইগুলো সব 2D, কারণ এর 2 দিকে মাত্রা আছে, তো এর দৈর্ঘ্য আছে প্রস্থ আছে না, মানে বুঝো নাই বন্ধু কেমনে বোঝায় এগুলা? আচ্ছা, সো 3D মানে হচ্ছে একটা 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 ফুটবল যদি নাও, তার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে আবার উচ্চতাও আছে, ওইটা একটা 3D অবজেক্ট। বুঝিয়াছো এবার? ওকে, সো এখন বৃত্ত যে জিনিসটা, এটা হচ্ছে 2D একটা জিনিস, এইটারই 3D ভার্সনটাকে আমরা কি বলি বলেন তো, ভাবেন তো? গোলক বা ফুটবল। আচ্ছা, এই উপবৃত্ত যে জিনিসটা 2D একটা জিনিস, এটা 3D ভার্সনকে কি বলে জানেন? বাস্তবে তো এরকম জিনিস দেখছো, বাঙ্গি। তোমরা রাগবি খেলার বল দেখছো? রাগবি, আমেরিকান ফুটবল বলে যেটাকে, রাগবি খেলা দেখো নাই? হ্যাঁ ভাই এটা চৌকা। কোথায় চৌকা? এই গরুটা কি বলে রে, হেস গরুর নাতি, দাঁড়া। RUGBY, রাগবি বল, এই যে চলে এসেছে। এই বস্তু তোমরা দেখো নাই? এই তো ভাই এটা চৌকা না? এই চৌকা আবার কি রে? আচ্ছা, এই যে এরকম দেখছো? সকার বলে। হ্যাঁ হ্যাঁ, আমেরিকান সকার না কি কি জানি কয়। এই যে এই বস্তুটা যে 3D শেপটা দেখতে পাচ্ছ, মানে সো ইলিপসের 3D শেপকে আমরা বলি ইলিপসয়েড।
এটা তো 2D, এটার 3D ভার্সনকে আমরা বলি ইলিপসয়েড। সয়েড বানান ভুলে গেছি, আচ্ছা ওইলো, হ্যাঁ ইলিপসের মতো বাট 3D আর কি। এনিওয়ে, সো ব্যাপারটা আসলে 3D, হ্যাঁ, বাট বোরের মডেলে প্রথমে ধরা হয়েছিল 2D, পরে সমারফিল্ডের কারেকশন আছে, তখন উপবৃত্তাকার আইডিয়া আসে, এরকম আস্তে আস্তে ডেভেলপ করছে আর কি। ওকে, সো এরপরে চলো আমরা কিছু কোশ্চেন সলভ করি, অনেক জ্ঞান হয়েছে। চট্টগ্রাম বোর্ড 2022 আসা প্রশ্ন, ইলেকট্রনের ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী যে হবে না এই তত্ত্বটি কে প্রস্তাব করেন বলেন? ভুল কথা। ম্যাক্সওয়েল 1800 সামথিং এর লোক, সে তো সে সময় 22-এই ছিল না, সে কিভাবে প্রপোজ করলো? কবরের ভিতর থেকে হাত উঠে এটা বোর বলছিল বেটা, মানে এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে আমরা পাইছি, বাট প্রস্তাব করছিল কেডা? নিলস বোর। কনফিউশনটা দেখছো? কনফিউশন লাগবে কেমনে, বুঝছো আমার কথা? বাবা আমি তোকে আজকে একটা কথা বলে গেলাম, জুবায়ের যদি সারা জীবন সাইকেল চালাইতে চালাইতে ক্লাস করে তাহলে জীবনে কোনোদিন মানুষ হইতে পারবে না। এখন এই কথাটা প্রমাণিত হইল তোর নাতির ক্ষেত্রে, তোর নাতিও একই কাজই করতো, বুঝিস নাই? সো আমি তো তত্ত্বটা দিয়ে গেছিলাম, বাট কনসেপ্টটা তো অ্যাপ্লাইড হয়েছে অনেক পরে, তার মাঝখানে অন্য কোনো বিজ্ঞানী এসে কথাটা বলছে, তাহলে ক্রেডিট তো এই মাঝখানের বিজ্ঞানীর। বোঝা না রে? ইলেকট্রনের ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী হবে, এইটা এই মানে ম্যাক্সওয়েল বলছিল যে কোনো চার্জ ঘুরলে না পড়ে যায়, সেন্টারে পড়ে যায়, এইটা ছিল ম্যাক্সওয়েলের কথা। ম্যাক্সওয়েল তো তোমার পরমাণু নিয়ে কিছু বলে নাই, পরমাণুর উপরে ওটা ইম্পোজ করছে কে? বোর না? দ্যাটস ইট। সো এখানে কি বলছে? ইলেকট্রনের ঘূর্ণনের ফলে, চার্জ ঘূর্ণন বলে না, স্পেসিফিক্যালি বলছে ইলেকট্রনের ঘূর্ণনের ফলে পরমাণু যে স্থায়ী হবে না, এই তত্ত্বটা কে দিছিল? এই তত্ত্ব তো স্থায়ী মানে কি সে স্থির? স্থায়ী না মানে এই যে পড়ে গেছে, শেষ দুরুম পড়ে গেল। এখনো বোঝো নাই? বোঝো না রে? ঘুরতে থাকলে নর্মালি যে কোনো চার্জ ঘুরতে থাকলে যে পড়ে যাবে, এই কথাটা কি আমরা জানি না? তাহলে রাদারফোর্ডের মডেলে তো বলতেছে ঘুরতেছে, তো নর্মালি যদি ঘুরতো তাহলে তো পড়ে যাইতো, তাহলে তো ওই মডেল তো টিকতেছে না, তো এইটাকেই বলে স্থায়ী হবে না, মানে পরমাণু টিকবেই না, বুঝেছো? মানে পরমাণু ধ্বংস হবে, পরমাণু মানে তুমি যে কথা বলতেছো এটা থাকবে না, সে সোজা কথা। ওকে, সো তারপরে কি বলেছে? কোনটির বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে বলো? লিথিয়াম, হিলিয়াম, হাইড্রোজেন। সহজ প্রশ্ন। তারপরে একটা লিখিত প্রশ্ন আছে আমাদের কাছে, ঢাকা বোর্ড 2023-এর। কি বলছে এখানে? ভর সংখ্যা কাকে বলে? বলেন আপনারা, ভর সংখ্যা কাকে বলে? প্রোটন ও নিউট্রনের যোগফলকে ভর সংখ্যা বলে। প্রোটন ও নিউট্রনের যোগফল বলা যাবে না, প্রোটনের সংখ্যা। বোঝো নাই বন্ধু? প্রোটন সংখ্যা প্লাস কি বলেন তো নিউট্রন সংখ্যা, মানে সংখ্যা না বললে আমি কি বুঝবো? কারণ প্রোটন ও নিউট্রনের যোগফল মানে তো প্রোটন ও নিউট্রনের ভরের যোগফল হইতে পারে, চার্জের যোগফল হইতে পারে। তোরা কি বুঝছিস আমার কথা বাবা? ওকে, সো তারপরের প্রশ্ন কি বলছে দেখো তো। নাইট্রোজেন পরমাণুর আসল পরিচয় তার পারমাণবিক সংখ্যা ব্যাখ্যা করে। এটা এই অধ্যায়ের প্রশ্ন না, মানে যে কোনো পরমাণুরই আসল পরিচয় তার প্রোটন সংখ্যা, বেসিক্যালি এই যে তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, বা এই অধ্যায়ের মধ্যেও বলা যায় আর কি, মানে যে কোনো, এটা বেসিক্যালি যে তোমার কি বলে পর্যায় সারণী রিলেটেড প্রশ্ন, পরের অধ্যায়ে আছে মনে হয়। আচ্ছা, তারপরে কি বলছে? এ চিত্রের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। এ চিত্রের ক্ষেত্রে আগে ডিটেক্ট করতে হবে এ পরমাণুটা কে, আমাকে একটু বলো তো এটা কে? এটা ডিটেকশনের জন্য আমরা কি প্রোটন এর দিকে তাকাবো, নিউট্রনের দিকে, নাকি ইলেকট্রনের দিকে? কার দিকে তাকাবো? মানে কি দেখে বুঝতে হয় যে এটা কোন পরমাণু? প্রোটন, ইলেকট্রন নাকি নিউট্রন? কোনটা? প্রোটনের দিকে। এখানে প্রোটন আছে কয়টা তোমরা কি দেখতে পাচ্ছ? ইলেকট্রনের দিকে দেখতে হবে। হ্যাঁ 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 পাগলা, পরমাণুটা কে এটা বোঝার জন্য তোমাকে কি বলে প্রোটনের দিকে অলওয়েজ তাকাইতে হবে। প্রোটন সংখ্যাই তো যে কোনো পরমাণুর আসল পরিচয়, মনে আছে? আমি তো ইলেকট্রন সংখ্যা বাড়াইতে পারি, কমাইতে পারি, কিন্তু প্রোটন সংখ্যা তো চেঞ্জ করলে পরমাণুটাই চেঞ্জ হয়ে যাবে। এখানে প্রোটন আছে কয়টা তোরা কি দেখতে পাচ্ছিস? দুইটা প্রোটন আর দুইটা কি বলুন তো নিউট্রন। সো আলটিমেটলি এটা হচ্ছে কে? এটা হচ্ছে তোমার হিলিয়াম, তাই না? ওকে, সো হিলিয়াম হোক আর যেই হোক, এবার দেখো তোমাকে কি বলছে, সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন সেটার কৌণিক ভরবেগ বের করো। এটা কেমনে বের করা যায় বলেন? আমরা একটা জিনিস কি শিখছিলাম,
mvr কৌণিক ভরবেগ ইকুয়াল টু কি বলেন তো nh বাই টোয়াইস পাই। এখন ওর যে লাস্ট ইলেকট্রনটা আছে সে কোথায় আছে বলেন তো? হিলিয়াম পরমাণুর লাস্ট ইলেকট্রন কোথায় থাকে? প্রথম শক্তি স্তরে। প্রথম শক্তি স্তরে। তাহলে আমরা কি লিখবো? এন এর মান কত লিখবো? 1 ইন্টু এইচ এর মান কত শিখছিলাম? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই কত? 2 এর মান তো 2, 3.1416। এই যে হয়ে গেল। কিন্তু এখন এই অঙ্ক ভুল হবে যদি তুমি কিছু জিনিস কনসিডার না করো। একটু দেখো তো এই ছবিতে ইলেকট্রন দিছে কয়টা? এই ছবিতে ইলেকট্রন তোরা কি দেখতে পাচ্ছিস ছবিটা? এখানে ইলেকট্রন দিছে হচ্ছে 3টা। এখানে যদি ইলেকট্রন 3টা থাকে, তোমরা কি জানো প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা। তাহলে এর পরবর্তী যে ইলেকট্রনটা, যেহেতু বলছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, তার মানে এরা বুঝাইতে চাচ্ছে এখানে ইলেকট্রন আছে 3টা। মানে এই আয়নটা কোনটা বুঝছো তো? এটা হচ্ছে He মাইনাস। হ্যাঁ, তার মানে সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু যাচ্ছে তৃতীয় শক্তি স্তরে। যদি তৃতীয় শক্তি স্তরে যায় তখন কিন্তু দ্বিতীয় শক্তি স্তরে যায়, তখন এই এন এর মান কিন্তু এটা বসানো যাবে না। এখানে কি বসাইতে হবে বুঝছেন আপনারা? কিন্তু ভাই এখানে পরমাণুটাও ভাইয়া 2টা। কই পরমাণু 2টা? পরমাণু তো এটা তো হিলিয়ামের না তো হিলিয়াম পরমাণুতে আমি এক্সট্রা ইলেকট্রন দিতে পারি না হিলিয়ামকে? হিলিয়াম তো নিষ্ক্রিয় গ্যাস। তো তুই যে কাউকে ইলেকট্রন দিতে পারবি, ওর নিতে কষ্ট হবে হয়তো, বাট দেয়া তো যাবে, অসম্ভব তো কিছু না। আরে কি বিপদ! আর ও যেহেতু ছবি একেই দিছে যে ওখানে 3টা ইলেকট্রন আছে, ও কেমনে ইলেকট্রন ঢুকাইছে ও জানে, আমি কি জানি। আমার কথা বুঝিস নাই রে? একটু ট্রিক খাটাইছে আর কি, যে আমি তো ছবিতে দিছি 3টা ইলেকট্রন। 3টা ইলেকট্রন থাকার মানে প্রথম শক্তি স্তরে তো 2টা ইলেকট্রন থাকবে। তাহলে থার্ড ইলেকট্রন তো ডেফিনেটলি তোমার পরের শক্তি স্তরে যাবে আর কি। আচ্ছা, তাইলে এভাবে করা লাগবে আর কি। এখন একটু কাহিনী বলে নেই। আমাদের যদি ছবি আঁকতেই ভুল হয়, ধরো আমাদের গ্রাফিক্সের যে কাজ করছে সে যদি এক্সট্রা ইলেকট্রন নিজে মন মতো লাগায় দেয়, তাহলে তো কিছু করার নাই। যদি ওই ইলেকট্রনটা না থাকে ছবিতে, তাহলে তোমার এখানে 1 দিয়েই করবা। যদি ওই ইলেকট্রন থাকে তখন কি করবা আমি সেটা বলছি। আমার কথা কি বুঝছিস তোরা? বলো এবার কি? ধরেন যে বেরিলিয়ামের একটা পরমাণু দিল, কিন্তু এখানে আমার শক্তি স্তর আছে 1টা, তখন আমি কি করব? বেরিলিয়াম দিল, হ্যাঁ, তাহলে তুমি প্রথম শক্তি স্তরের জন্যই কাজ করবা। বেরিলিয়ামের তো শক্তি স্তর 2টা থাকে আমরা জানি, কিন্তু ওর ছবিতে যা দেয়া থাকবে সেই অনুযায়ী কাজ করবা। বুঝেছো? সৃজনশীল প্রশ্ন তো এই কারণেই বলে, মানে ধর আমাদের আমলের প্রশ্ন যদি হইতো, আমাকে বেরিলিয়াম বলা মানে কোনো কথা নাই ভাই 2টা শক্তি স্তর লাগাই দাও। সৃজনশীলতা মানে কি? মানে আই উইল বি গিভিং ইউ কোয়েশ্চেনস ইন এ ডিফারেন্ট ওয়ে, তোমার ওটা বুঝে আনসার করা লাগবে। বুঝেছো? ওকে, তারপরে চলেন কি বলছে, এ এবং বি মডেল দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করো। এখন এই 2টা মডেলের কোনটা কি বোঝাচ্ছে এটা কি তোমরা বোঝো? এ মডেলটা কি বোঝাচ্ছে, বি মডেলটা কি বোঝাচ্ছে বলেন তো? বি মডেলটা বোরের আর এই মডেলটা আলাদা করে। এটা হচ্ছে বোরের। দ্যাটস ইট। সো তুলনা করতে বলছে, তুলনা পারবা না? এই তো সহজ, আমি আর ওদিকে গেলাম না। আর এগুলা নিয়ে তোমরা এই যে আলাদা স্লাইড পাবা না, সমস্যা নেই, মানে এই যে গুছানো জিনিসপত্র। যশোর বোর্ড 2022। চলো দেখি কি বলছে এখানে। দৃশ্যপট 1, এটা হচ্ছে দৃশ্যপট 1, লেখা নাই যদিও বোঝা যাচ্ছে। দৃশ্যপট 1-এর এই ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করো। সো এখানে এন এর মান দিছে ওরা 4, রেডিয়াস দিছে, এই যে রেডিয়াসের মান দেওয়া আছে, আর হচ্ছে তোমার ওই কোন একটা ইলেকট্রন আছে আর কি। কেমনে করা যাবে বলেন? ইলেকট্রনের গতিবেগ বের করতে হবে। কিভাবে করব? mvr ইকুয়াল টু কত? nh বাই টোয়াইস পাই। তাহলে এবার বলো এম এর মান কত ইলেকট্রনের? ভর আমরা জানি না, ইলেকট্রনের ভর কত? এই বেটা ভুলে গেছোস? জি ভাইয়া। কত বলো? 9.11 গুণ 10 ইনভার্স 31 কেজি। কেজিতে বসাচ্ছি, রাইট। 9.11 না বলে আমরা পুরোটা ইংরেজি নিলে পুরোটা বাংলা বলবো। 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 31। আচ্ছা, এটা হচ্ছে তার ভর, ইন্টু বেগ কত? বেগই তো বের করতে বলছে, তাহলে ভি বের করব, ইন্টু রেডিয়াসের মান দেওয়া আছে না, এই যে এটা বসায় দাও, 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 10 মিটার, মিটারে আছে, তাহলে সবই কিন্তু এসআইতে বসাচ্ছি। এটা কেজিতে, এটা তাহলে মিটারে থাকবে, ইকুয়াল টু এন এর মান কত বসাবো বলেন তো? 4 বসাইতে হবে না আমাদের, কারণ ওরা বলে দিছে এন ইকুয়াল টু 4। ওকে, তারপর এবার বলো এইচ এর মান কত মুখস্থ হয়েছে? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস
34 ডিভাইডেড বাই 2 ইন্টু কত 3.1416, এই যে হয়ে গেল। তাহলে এখান থেকে এবার কিসের মান বের করতে পারবো? ভি এর মান বের করতে পারবো। এখন বলো ভিটা কোন এককে বের হবে? মিটার পার সেকেন্ড। এটা কিছু একটা আসবে আমাদের, যেটা আসবে হচ্ছে মিটারস পার সেকেন্ডে। একক না লিখলে কিন্তু নাম্বার পাবা না, উল্টা মাইর খাবা। যে কোনো কিছু লিখতেছো একক লিখতেছো না। দেখো ইকুয়েশনের ভিতরে একক লেখার দরকার নেই, বাট ফাইনাল লাইনে যেখানে তুমি বাইর করলা যে রাশিটা কি কত, এটা অবশ্যই একক লিখতে হবে। আচ্ছা, তারপরে বলছে উদ্দীপকের দৃশ্যপট 2 পদার্থটি শীতলীকরণের বক্ররেখা কেমন হবে চিত্রসহ ব্যাখ্যা করো। এখন বলো তো, এটা তোমাদের ওই যে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন আর কি। হ্যাঁ, দেখি পারেন কিনা বলেন। দৃশ্যপট 2 এর যে পদার্থটা আছে সেটার শীতলীকরণের বক্ররেখা কেমন হবে। এখানে শুরুতে ছিল কোথায়? -20 ডিগ্রি সেলসিয়াসে, মানে কঠিন অবস্থায় আর কি। কঠিন থেকে এখানে কোথায় গেল? কঠিন পুরোটাই ছিল। পরে এখানে কি কঠিন আর তরলের মিশ্রণ পাইছিলাম আমরা, মনে আছে? সব ভুলে গেছে। আচ্ছা, তারপরে এই পয়েন্টে কী হয়ে গেল? সব তরল হয়ে গেছে। তরল থেকে আবারও তরলই ছিল, এই পুরোটা তরল। তরল থেকে এখানে আবার কি তরল আর বাষ্পের সাম্যাবস্থা ছিল। এই পয়েন্টে পুরোটা বাষ্প, বাষ্প থেকে আবারও ওই যে ওইদিকে উচ্চ তাপমাত্রার বাষ্প। তাহলে এবার তোমার শীতলীকরণের গ্রাফটা কেমন হবে পারবা তো? উল্টা করে দিবা। উল্টা করে দিলে দূর এই গ্রাফটার ফাঁকা ঝামেলা, বাট গ্রাফ হইতেছে বিজ্ঞানের প্রাণ, গ্রাফ আঁকতে না পারলে কি হইল। আচ্ছা, তাইলে বলেন এক্স অক্ষে তো আমাদের ওই যা ওয়াই অক্ষে তাই। শুরু করলাম কোথা থেকে? উপর থেকে নাকি নিচে থেকে শুরু করব? কোনটা শীতল করব? তাহলে আগে গরম ছিল উপর থেকে। হ্যাঁ, তাহলে কোন এক জায়গায় ছিলাম, এখান থেকে কি নামা শুরু করব নাকি কিছুক্ষণ ফ্ল্যাট থাকবো? কোনটা বলো? শুরুতেই প্রথমে কি নামা শুরু করব না নামবো? হ্যাঁ, তারপরে কিছুক্ষণ ফ্ল্যাট থাকবো, তারপরে আবারও নামবো, তারপরে আবারও কিছুক্ষণ ফ্ল্যাট থাকবো, তারপর আবার নেমে যাব। সহজ জিনিস, জাস্ট মিরর হবে, মিররিং হবে আর কি। পারবো তো? তবে টেম্পারেচার মার্কগুলো দিয়ে দিও, যে কোথায় কোন টেম্পারেচার মার্ক আছে। মানে ধরো এরকম দাগ দিয়ে দিয়ে দেখাবা যে কোথায় কি অবস্থায় এসে টাচ করাচ্ছ। এই মার্কগুলো একটু ঠিক রেখো আর কি। পারা যাবে? আচ্ছা, ওকে। তারপরে চলো কি বলেছে। দিনাজপুর বোর্ড 2021-এর প্রশ্ন। রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, দুইটা গোল্লা দিয়েছে, এটাই সৃজনশীল। মৌলিক পদার্থ কাকে বলে? যেসব পদার্থকে ভাঙলে আমরা আর কোনো পদার্থ পাই না, ওই পদার্থই পাওয়া যায়, তাকে মৌলিক পদার্থ বলে। 2n ও n2 বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। বলো দেখি 2n কথাটার মানে কি আর n2 কথাটার মানে কি? 2n মানে দুইটা নাইট্রোজেন এবং n2 মানে তিন পারমাণবিক গুরু, এইটাকে বলতে হয় নাইট্রোজেন। মানে দুইটা নাইট্রোজেন পরমাণু পাশাপাশি আছে। পাশাপাশি ডাইনে বামে জানি না। নাইট্রোজেনের কি বলবো? এটা দুইটি বিচ্ছিন্ন পরমাণু, এই কথাটা বলবা। তাইলে মানুষ বুঝবে যে তুমি ফেলুদার লোকজন। হ্যাঁ, n2 বলতে বোঝায় হচ্ছে দুইটা নাইট্রোজেন পরমাণু রাসায়নিক বন্ধনে আবদ্ধ আছে। হ্যাঁ, এইটা বলতে যেটা বোঝায়, এইটা হচ্ছে নাইট্রোজেনের দুইটি বিচ্ছিন্ন, আর এবার বলবো না, দুইটি পরমাণু অবিচ্ছিন্ন লাগবে না, দুইটি পরমাণু বন্ধনযুক্ত হয়ে অণু গঠন করেছে, এইটুকু বললেও হবে। অণু গঠন করেছে। আমার কথা কি বোঝাছো বন্ধু? এটা হচ্ছে নাইট্রোজেন মলিকিউল, অণু, আর এটা হচ্ছে 2 নাইট্রোজেন সেপারেট অ্যাটমস, পরমাণু, পুরো বিচ্ছিন্ন পরমাণু। আচ্ছা, তারপরে কি একটা কোশ্চেন ছিল। বলো। ছিন্ন, বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন, এই তিনটার মধ্যে পার্থক্য? ছিন্ন মানেই বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন মানে একসাথে, কাটে নাই, ছেড়ে নাই। বুঝেছো? বোঝা না? ছিন্ন মানেই ছিন্ন আর বিচ্ছিন্ন একই। হ্যাঁ, আর কি জানি বলতে গেছিলা? আপনার কয়টা না, এই যে ফেলুদা আবার মনন, আবার আরি। মনন তো আমার নাম না, কি বিপদজনক অবস্থা। আরে মনন মানে এটা আমরা আমরা তো এই জিনিসটাই আমার সবচেয়ে কষ্ট লাগে, যে আমরা শুধু মেধা নিয়ে কাজ করি কেন সবাই? মেধাবী ছাত্র, মেধাবী ছাত্র। একটা মানুষের মন ভালো, তাকে কেন মানে প্রেইজ করা হবে না? তাকে কেন প্রশংসা করা হবে না? তার বা মানুষের মন কেন সুন্দর করা? মানুষ হয় কিসে? মনে, তাই না? সো মন থেকে শব্দটা আসছে মনন। আমরা বলি না মননশীলতা বৃদ্ধির জন্য, সেইখান থেকে নামটা আসছে মনন। মনন তো আমার নাম না। কি বাবারে, বুঝেছিস? ওকে, সো এবার চলো
এই যে ধরো উদ্ভাস, সোহাগ ভাইয়ের প্রতিষ্ঠান, তো সোহাগ ভাইয়ের নাম কি উদ্ভাস নাকি? আরে কি বিপদ, উনি চাইছে মানুষজন উদ্ভাসিত হোক, তাই নাম দিছে উদ্ভাস। ওকে, তারপরে কি, উদ্দীপকের কোন মডেলকে সৌর মডেল বলা হয়? তোমার দাদার মাথার মডেলকে বলা হয়। কারণ সহ ব্যাখ্যা করো। কারণ বলবা তার ওই কি বলে পরীক্ষায় সে টের পাইছিল যে নিউক্লিয়াসে মানে কেন্দ্রে সব ভারী বস্তু বসে আছে আর বাইরে দিয়ে ইলেকট্রনগুলো ঘুরতেছে, সো এটা দেখে তার কাছে সৌরজগতের মতো মনে হয়েছিল। এই আগডুম বাগডুম কথাবার্তা আর কি। আচ্ছা, উদ্দীপকের মডেল দুইটির তুলনা করো। একই প্রশ্ন দেখো আর একবার, চট্টগ্রাম বোর্ড 2021 কি বলেছে দেখেন। হ্যাঁ, এইচ এর মান দিছে। ও আচ্ছা, এইচ এর মান নিয়ে তো কথা বললাম না। এই যে এইচ এর এককটা কিভাবে আসে এটা কি বোঝো তোমরা? এটা তো বলি নাই, দাঁড়াও একটু দেখাই দিয়ে আসি। সেটা হচ্ছে এইচ এর মান আমি কি বললাম, 6.626 ইন্টু 10⁻⁻34। এককটা কি এটার? জুল সেকেন্ড। সো এবার আমি একক নিয়ে কথা বলবো। এই জুল সেকেন্ড মানে কি আমাকে একটু মনে করে বলেন তো, জুল মানে কি? তোমাদের কি মনে আছে? W = Fs কাজ। এফ মানে কি বলো তো? নিউটন না? কাজের একক নিউটন। আর এস এর একক কি? মিটার, নিউটন মিটার। আচ্ছা, এবার বলো নিউটন মানে কি? আবার নিউটন। এফ = কি? এম এ না? এম মানে কি বলুন তো? এম মানে হচ্ছে কেজি। হ্যাঁ, আর এ মানে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হয়ে গেল তো। তাহলে এখানে নিয়ে আসো, এখানে লিখবা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, সাথে আবার গুণ ছিল কি? মিটার। তার মানে আলটিমেটলি কি আসবে? কেজি মিটার স্কোয়ার (10⁻²). তোমরা বোঝো না এই ব্যাপারটা বন্ধু? এই ঘোড়ার ডিমটা বইতে লাগে। জুল সেকেন্ড অ্যাকচুয়ালি এককটা হচ্ছে জুল সেকেন্ড আর কি। তাহলে কি পাইলাম? কেজি মিটার স্কোয়ার (10⁻²). চলো একটু মিলাই দেখি। এই যে কেজি মিটার পার সেকেন্ড লেখছে আমাদের এখানে। ঘোড়ার ডিম লিখবো না জুল সেকেন্ড লিখবো? এই ঘোড়ার ডিমটাই লিখবো, তোমাদের বইতে ঘোড়ার ডিমটা লেখা, বাট অ্যাকচুয়ালি হচ্ছে জুল সেকেন্ড। আমার কি হিসাবে কোথাও ভুল হয়েছে নাকি? একটু দেখো তো। হয় আমাদের জুল সেকেন্ড, তাই না? ওই 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 এইখানে তো একটা সেকেন্ড ছিল না? বোঝা না? বুঝিস না আমি কি বলছি? আবারও দেখ, এই জুল মানে এই যে ডাব্লিউ যেটা ছিল, ডাব্লিউ মানে তো জুল নাকি? কাজের একক জুল না? জুল মানে হচ্ছে এই পুরোটা, সরি এইটা আর কি। সো এইটাকে যখন আমি ওখানে বসাবো, ওর সাথে তো আবার কি গুণ করার কথা? এটা ইনটু আবার একটা সেকেন্ড আছে না? সো আলটিমেটলি কি আসে? কেজি মিটার স্কোয়ার, তারপরে কত আসবে? শুধুমাত্র সেকেন্ড টু দি পাওয়ার কত? -1। তার মানে কি থাকে? এটাকে ওরা লেখছে হচ্ছে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। তোমরা কি বুঝিয়েছো এবার? ওকে, ঠিক আছে, চলেন। সো তাইলে বলতেছে মৌল কাকে বলে? মৌল জানো। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 কেন? কারণ ভাই ওর মধ্যে 12টা প্রোটন আছে, তাই সে 12 পারমাণবিক সংখ্যা। উদ্দীপকের মডেলটির এল চিহ্নিত কক্ষপথে, এল চিহ্নিত কক্ষপথ কোনটা? KLM। তার মানে এই গোল্লাটা কিন্তু নিউক্লিয়াস, বুঝতে পারছো? এইটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। বোঝা গেছে তো? এল চিহ্নিত শক্তি স্তর মানে এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর। এল চিহ্নিত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। এটার আমি করতে যাচ্ছি না, আপনারা কি পারবেন? এল চিহ্নিত কক্ষপথ মানে কি? n = কত বসাবো বলো? 2। শেষ, নিজেরা পারবা। আচ্ছা, তারপরে বলতেছে পরমাণুর গঠন ব্যাখ্যায় উদ্দীপকের মডেলটির গুরুত্ব বিশ্লেষণ করো। উদ্দীপকের এই মডেলটা কোনটা? এটা একটু আমাকে বলো তো। বোরের মডেল। কিভাবে বুঝলা বলো? বোরের মডেল যেটা কিভাবে বুঝছো? KLM এর নামকরণ আছে, তারপরে তুমি যে এনার্জি দেখে বুঝতেছো। এনার্জির কথা তো আর রাদারফোর্ড বলে নাই, তাই না? আচ্ছা, এইখানে দেখো এই যে ই এর মানে ইলেকট্রনের ভর দিয়ে দিছে, এইচ এর মান, এগুলো তো দেওয়ার দরকার নেই, আমাদের তো এগুলো মুখস্থ এমনি আছে। তারপরের প্রশ্ন, যশোর বোর্ড 21, আইসোটোপ কাকে বলে? সোডিয়ামের ভর সংখ্যা 23 ব্যাখ্যা করো। ভর সংখ্যা 23 কেমনে ব্যাখ্যা করবা বলো? ভর সংখ্যার সংজ্ঞা দিবা, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার যোগফল, তারপরে বলবা সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন আর নিউট্রন একটা থাকে, যোগ করলে 23 হয়। আচ্ছা, উদ্দীপকের 2 নং পরমাণু মডেলটির মতবাদগুলো লেখো। 2 নং পরমাণু মডেল কেডা? এই যা, এটা কেডা? এই যে শক্তি নির্গত হচ্ছে, শোষিত হচ্ছে, এটা দেখে বুঝতেছি না এটা কোন মডেল বলেন তো? বোর মডেল। তাহলে মতবাদগুলো লেখো। এই যে 3টা মতবাদ আমরা, মানে মতবাদ বলতে স্বীকার্য আমরা পড়লাম। উদ্দীপকের 1 নং পরমাণু মডেলটি গ্রহণযোগ্য নয় কেন বিশ্লেষণ করো। অর্থাৎ রাদারফোর্ডের মডেলে তুমি ত্রুটিগুলা দেখাবা।
আমার কথা কি বুঝেছো? ত্রুটিগুলা দেখাবা, ত্রুটিগুলা দেখায় বলে দিবা এই কারণে সে অ্যাকসেপ্টেড না। আচ্ছা, তারপরের প্রশ্নে এইবার আমাদের থিওরিটিক্যাল আলোচনায় ঢুকতে হবে, কিন্তু আজকে তো আর হাতে বেশি সময় নেই। কিন্তু একটা কাজ করি, আমরা একটু গল্প করে ছেড়ে দিই। সেই গল্পটা হচ্ছে তোমার বন্ধুর ঠিকানা লাগবে, বুঝছো? তোমার বন্ধু ধরো এই বাসায় থাকে, তুমি বাইরে যেয়ে এরকম এতিমের মতো দাঁড়ায় আসো, বন্ধু আসো ক্রিকেট খেলবো। সো ঘটনা হচ্ছে, হোয়াট ইউ নিড টু নো ইজ তোমার বন্ধু কোন ফ্লোরে থাকে ওইটা জানলেই কি হবে? ওই ফ্লোরে তো অনেকগুলো ফ্ল্যাট থাকবে, ফ্ল্যাট বুঝো তো। আবার যে কোনো একটা ফ্ল্যাটের মধ্যে ঢুকলেও তো হবে না, ওই ফ্ল্যাটে তো আবার অনেকগুলো রুম থাকে। ওই রুমের মধ্যে কি থাকে বলেন তো? তোমার বন্ধু থাকে। সো তুমি যদি বন্ধুকে রিচ আউট করতে চাও, পাইতে চাও, তাহলে স্পেসিফিক্যালি তোমার জানা লাগবে কয়েকটা ইনফরমেশন। প্রথম ইনফরমেশন জানা লাগবে যেটা হচ্ছে এই বাড়ি তুমি চেনো, ঠিক আছে, এবার জানা লাগবে ফ্লোর নাম্বার কত। ফ্লোর বানানো হয়েছে, ফ্লোর নং কত। 2 নাম্বার জানা লাগবে ওই ফ্লোরের কোন ফ্ল্যাটে সে থাকে, ফ্ল্যাট নং কত। 3 নাম্বার জানা লাগবে ওই ফ্ল্যাটের ভিতরে রুম নাম্বার কত। এবং ধরে নাও প্রতিটা রুমে 2 জন করে মানুষ থাকতে পারে সর্বোচ্চ, তাহলে তোমার লাগবে হচ্ছে 4 নাম্বারটা কি বলো তো? মানুষ নং কত। অর্থাৎ ওই রুমের মধ্যে সে কত নাম্বার মানুষ। একটা হোস্টেল চিন্তা করো, হোস্টেলের রুমে কি মানুষের সংখ্যা ফিক্স না? সো এরকম আর কি। এখন এই যে 4টা নাম্বার হইলে তারপরে তুমি তোমার বন্ধুকে রিচ আউট করতে পারো, বা স্পেসিফিক্যালি দারোয়ানকে বলতে পারো যে চাচা ওই ছেলেটাকে একটু ডেকে দেন। আমাদের হলে গেলে যেমন তোমাদের হবে, ধরো আমি এখন হলে থাকি, সো তুমি যদি আমার সাথে দেখা করতে চাও, তোমার বলা লাগবে যে 4004 নাম্বার রুমের 2 নাম্বার বেডের আরিফ ভাইকে ডেকে দেন। সো ইউ হ্যাভ টু বি দ্যাট মাচ স্পেসিফিক। হ্যাঁ, সো এখন এই কথাগুলো যে বলতেছি, এই সেম কাজটা আমরা কাদের জন্য করব জানো? ইলেকট্রনের জন্য করব। যখন তুমি ইলেকট্রনকে কল আউট করতে চাইবা যে ওই ইলেকট্রনের কথা বলতেছি, মানে আমরা তো এখন এই দিয়ে বলতেছি। ধর তোকে একটু আগে আমরা যে একটা প্রশ্ন নিয়ে গ্যাঞ্জাম লেগে গেল না, এই যে এই প্রশ্নটা, আমি যদি এখন বলতে চাই যে এই ইলেকট্রনের ভরবেগ কত, ওইটার ভরবেগ কত, এইটার মানে এই করে তো আর কথা বলা যায় না। আমার কথা কি বুঝতে পারছিস তোরা? আমার তো স্পেসিফিক রোল নাম্বার বা নাম দিয়ে কথা বলতে হবে। সো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমার কতগুলো নাম্বার লাগবে, সেই নাম্বারগুলোকে আমরা বলি হচ্ছে কোয়ান্টাম নাম্বার। বুঝছো বন্ধু? জি ভাইয়া। ওকে, সো সেই যে নাম্বারগুলো আমরা ইয়ার জন্য বের করি, কি নাম, ইলেকট্রনের জন্য বের করি। ইলেকট্রনের জন্য যখন তুমি এই 4টা নাম্বার বের করবা, এইটাকে আমরা বলবো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। যদি নর্মাল কোনো বন্ধুর ক্ষেত্রে এই 4টা নাম্বার বাইর করো, তাকে আমরা বলবো হচ্ছে বন্ধুর অ্যাড্রেস। আর যখন তুমি ইলেকট্রনের জন্য এই 4টা নাম্বার বাইর করবা, যেটাতে তুমি স্পেসিফিক্যালি বলতে পারবা যে দ্বিতীয় শক্তি স্তরের ওই উপশক্তি স্তরের ওই অরবিটালের এই ইলেকট্রনটা, তখন তাকে আমরা বলি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। সেই কোয়ান্টাম সংখ্যা নিয়ে আগামী দিনে আলোচনা করব, আজকে আর সময় নেই। সো এর প্রত্যেকটাই কি কোয়ান্টাম সংখ্যা হবে আলাদা? হ্যাঁ, এই প্রত্যেকটাকে একসাথে আমরা এইটা একটা কোয়ান্টাম সংখ্যা, এইটা আর একটা কোয়ান্টাম সংখ্যা, প্রত্যেকটাই এক একটা কোয়ান্টাম সংখ্যা। আর এই পুরোটাকে একসাথে বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা সেট, এই আর কি। ঠিক আছে, সো আগামী দিনে আলোচনা হবে। আগামী ক্লাস কবে? তোমাদের ক্লাসের টাইম দেওয়া হয়েছে মনে হয় সোমবার বুধ। সো নেক্সট সোমবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। এই যে 14 তারিখ পরে মনে হয়, তাই না? আজকে তো 11। হ্যাঁ, আজকে 11, তাহলে টাইম কি ঠিক আছে? শনিবার আর বুধবার। ও সরি, শনি আর বুধ, সরি 14 তারিখ, ঠিক আছে। সো ঠিক আছে, শনিবারে দেখা হবে সন্ধ্যা 7:30টায়। টাটা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে, আজকের ক্লাসে কিন্তু যা দেখাইছি অনেক কিছু পরীক্ষায় আসবে, রাদারফোর্ড বোরের মডেল, সো ভালো করে পড়তে হবে। টাটা, আল্লাহ হাফেজ। ওকে।